নতুন বউ ঘরে রেখে রাত পার করে বাড়ি ফেরাটা কোন ধরনের অসভ্যতা মিস্ট্রেস জাওয়াদ? এই আপনার সময়নিষ্ঠতা? এমন দায়িত্ব জ্ঞানহীন হয়ে কি করে দেশের গুরুত্বপূর্ণ একজন সেনা সদস্য হয়ে বসে আছেন? আপনার দ্বারা কি উপকার হবে দেশের? বাসর ঘরে নববধূর লজ্জারাঙা মুখের মিষ্টি ভাষা শোনার পরিবর্তে এমন সাহসী কাঠখোট্টা ঝাঁঝালো প্রশ্ন বাক্য হয়তো জাওয়াদকেই প্রথম শুনতে হলো। সেই একমাত্র ব্যক্তি যে বিবাহিত জীবনের প্রথম রজনীতে বউয়ের কঠিন কণ্ঠস্বরের সম্মুখীন হলো। জাওয়াদ রাগী মানুষ, নাকের ডগায় রাগ সবসময় ঝুলেই থাকে। নববধূর এমন সাহসী কর্মকাণ্ড তার মোটেই পছন্দ হলো না। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করে, এত সাহস মেয়ের? জাওয়াদ গম্ভীর স্বরে বলল, যা আগে করার কথা ছিল তা এখন করলেই হয়। এত উতলা হওয়ার কি আছে? আসুন শুরু করি। আপনার এত তাড়া আছে আগে বলতে পারতেন। জাওয়াদের হেয়ালি কথা বুঝতে পারল না নববধূ সাজে বসে থাকা মালিহা। সে বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল, জিজ্ঞাসা করল, মানে? জাওয়াদ হাত ঘড়ি খুলে পরনের শেরওয়ানি খুলে এক পা দুপা করে এগিয়ে গেল বিছানার দিকে। দুষ্টু হেসে বলল, বুঝতে পারেননি? এতটা কচি খুকি বলে তো মনে হয় না। প্রচন্ড অপমান বোধ করল মালিহা। তার বয়স নিয়ে খোঁটা দেওয়া হচ্ছে। কতই বা বয়স তার? সবে ভার্সিটির সেকেন্ড ইয়ার ঢুকেছে। কণ্ঠে তেজ মিশিয়ে বলল, প্রথমে ভেবেছিলাম সময় জ্ঞান নেই, দায়িত্ব সম্পর্কে উদাসীন। এখন তো দেখছি রীতিমতো অসভ্য আপনি। জাওয়াদের মুখের হাসি মিলিয়ে গেল, ক্রোধে কপালের রগ ফুলে উঠল। এত বড় সাহস! এসেই খবরদারি শুরু করে দিয়েছে। নববধূর মুখ থেকে একের পর এক কঠিন বাক্য জাওয়াদকে বেপরোয়া করে তুলল। ভুলে গেল সাধারণ জ্ঞান বুদ্ধি। হৃদয়ের জ্ঞান হারিয়ে ক্রোধে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, তাহলে অসভ্যের অসভ্যতা দেখাতে হয়? দ্রুতগতিতে ফুলে সজ্জিত বিছানায় বসে থাকা নববধূকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনলো জাওয়াদ। টেনে টেনে খুলতে লাগলো মালিহার পরনে সাজ পোশাক। মাথার দোপাট্টা খুলতে গিয়ে চুল ছিঁড়ে গেল। এক গোছা চুল উঠে এলো হাতে। গায়ের লেহেঙ্গা টেনে খুললো। ব্যথায় লজ্জায় ভয়ে কুকিয়ে উঠল মালিহা। রাতের শেষ প্রহরে নববধূর চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেল পাশের রুমের মেয়েগুলোর। গল্পে আড্ডায় মশগুল ছিল তারা। জাওয়াদ তার স্বাভাবিক জ্ঞান শক্তি হারিয়েছে। মালিহাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে স্বামীর অধিকার ফলালো বড্ড হিংস্রভাবে। ভয়ে লজ্জায় মরে যেতে মন চাইল মালিহার। তার দুর্বল নারী দেহ পেরে উঠল না জাওয়াদের পুরুষালী শক্তপোক্ত শরীরের সাথে। ঘৃণায় বমি আসতে লাগলো মালিহার। এক পর্যায়ে জ্ঞান হারালো মেয়েটি। পরপর দরজায় করাঘাতের শব্দ। ওয়াশরুম থেকে পানি ছলছল শব্দ ভেসে আসে। বিছানায় এলোমেলো ভাবে অচেতন হয়ে শুয়ে আছে মালিহা। হুঁশ নেই তার। জাওয়াদ শাওয়ারের নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এটুকু সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল মস্তিষ্ক বুঝতে অপারগ। শাওয়ার শেষে জামা কাপড় পরে ওয়ালেটটা নিয়ে দরজা খুলে সোজা বেরিয়ে গেল। পেছন ফিরে একটাবার তাকানোর প্রয়োজন মনে করল না সে। দরজায় দাঁড়ানো কৌতূহলী মুখগুলো নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করছে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না এ নিয়ে খানিক দ্বিধাদ্বন্দ্বে ভুগল সবাই। জাওয়াদের বড় ভাইয়ের বউ এবং ছোট ফুপুর বিবাহিত মেয়েটি ছোটদের বুঝিয়ে বিদায় করে রুমে ঢুকলো। বাড়ির বড়দের কানে মালিহার চিৎকারের শব্দ চায়নি। তাদের রুমগুলো দূর দিয়ে। শারীরিক ক্লান্তি খাটুনের জন্য সবাই গভীর ঘুমে। অন্যদিকে যুবতী মেয়েগুলো সব একসাথে জড়ো হয়ে গল্পে মশগুল ছিল। বহুদিন পরে সকলে একসাথে হওয়া ফলে গল্পে আড্ডায় রাত প্রায় শেষ হয়ে আসছিল। এর মধ্যে মালিহার অনবরত চিৎকারের শব্দে আড্ডায় সকলের মনোযোগ যায় সেদিকে। প্রথমে পাত্তা না দিলেও পরবর্তীতে ছুটে আসে সবাই। বিছানায় এলোমেলো অবস্থায় অচেতন মালিহাকে দেখে হৃৎপিণ্ড কেঁপে ওঠে দুজনের। জাওয়াদকে এভাবে হনহন করে চলে যেতে দেখে বুঝতে বাকি রইল না সামথিং ইজ রং। জাওয়াদের বড় ভাইয়ের বউ রিপ্তি মৃদু আর্তনাদ করে উঠল, এ কি অবস্থা ইমা? কি অবস্থা করেছে মেয়েটির জাওয়াদ? মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। জাওয়াদের ছোট ফুপুর মেয়ে ইমা এগিয়ে যায় মালিহার দিকে। গায়ে হাত ছুঁয়ে শিউর হয়। রিপ্তির দিকে ফিরে বলে, হ্যাঁ ভাবি, ওর জ্ঞান নেই, সেন্সলেস হয়ে গেছে। রিপ্তি দ্রুত গতিতে ওয়াশরুম থেকে মগ ভর্তি পানি নিয়ে এসে মাহিলিয়ার চোখে মুখে ছিটিয়ে দেয়। ইমা হাত পা ঘষে উষ্ণ করার চেষ্টা করে। মিনিট খানেক পরে পিটপিট করে চোখ খুলে তাকায় মালিহা। নিজের দুপাশে অর্ধ পরিচিত নারী মুখ দেখে লজ্জায় অস্বস্তিতে জড়সড় হয়ে পড়ে মেয়েটি। শোয়া থেকে উঠতে নিলে ব্যথায় টনঠন করে ওঠে কোমর। সফেদ রঙা বিছানায় রক্তের ফোঁটার অস্পষ্ট ছাপ। সেদিকে তাকিয়ে ঘৃণায় চোখ ফিরিয়ে নেয় মালিহা। রিপ্তি মালিহাকে ধরে
ওয়াশরুমে নিয়ে যায়। ইমা বিছানা বদলে আলমারি থেকে নতুন চাদর এনে বিছিয়ে দেয়। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোশাকগুলো গুছিয়ে তুলে রাখে। মালিহাকে ওয়াশরুমে রেখে রিপ্তি রুমে আসে শুকনো কাপড় নিতে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মালিহা। গলায় গালে কামড়ের দাগ, যেটাকে হয়তো লাভ বাইট বলা যেত। সাবান দিয়ে ঘষে ঘষে নিজেকে দাগ মুক্ত করার ব্যর্থ চেষ্টা করে। বোকা মেয়েটি হয়তো জানেই না সব দাগ ধুয়ে মুছে সাফ করা যায় না, অস্তিত্ব থেকেই যায়। রিপ্তি বাইরে থেকে নক করল। মালিহা শুকনো কাপড় নিয়ে পুনরায় দরজা বন্ধ করে দিল। দূরের মসজিদ থেকে ফজরের আজানে সুমধুর ধ্বনি ভেসে আসতে লাগলো। রিপ্তি মালিহাকে গুছিয়ে শাড়ি পরিয়ে দিল। ইমা দুধ গরম করে এনে দিল, সাথে একটা প্যারাসিটামল খাইয়ে দিল। মালিহার কোমর সমান ভেজা চুলগুলো রিপ্তি টাওয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, জানি না জাওয়াত কেন এমন আচরণ করলো, তোমাকে জিজ্ঞাসা করব নাকি? রিপ্তির মুখ থেকে এমন কথা শুনে অবাক চোখে তাকায় মালিহা। রিপ্তি সে চোখের ভাষা বুঝতে পারে, স্মিত হেসে বলে, ভোট, বিয়েটা যখন হয়েছে তখন ভালো মন্দ সবটা সামলে চলতে হয়। তবে ভেবো না আমি আমার দেবরের সাফাই গাইছি। সবার আগে আমি একজন মেয়ে, তবে এ কথাও সত্যি জাওয়াত খুব ভালো ছেলে। এই পর্যন্ত আমি সেটাই দেখেছি। বাসরাতে বউকে আদর সোহাগ করবে স্বাভাবিক, কিন্তু এমন অসভ্যের মতো আচরণ কেন করলো সেটাই বুঝলাম না। তবে তোমরা দুজনই ম্যাচিওর, তবুও যাই হোক, এখন একটু ঘুমানোর চেষ্টা করো, শরীর দুর্বল। ঘুম দিলে আশা করি ভালো লাগবে। মালিহা কোনো বাক্য বিনিময় করল না, নিঃশব্দে বিছানায় গা এলিয়ে দিল। মন মস্তিষ্ক তার বিক্ষিপ্ত হয়ে আছে, মিলছে না হিসেবে। যে মানুষটার জন্য জীবনের 21টা বসন্ত একাকিত্বে কাটিয়ে দিয়েছে, সেই মানুষের এমন পশুর মতো আচরণ তাকে বড্ড পীড়া দিচ্ছে, ভাবিয়ে তুলছে। ভুল করল না তো জীবনসঙ্গী নির্বাচনে? ডুপ্লেক্স বাড়ির উপর তলায় 3টি রুম, পাশাপাশি 2টো রুম 2 ছেলের, মাঝখান দিয়ে বয়ে গেছে লম্বা বারান্দা। অন্য পাশে জাওয়াদের একমাত্র বোনের শোবার রুম, যে স্বামী সন্তান নিয়ে প্রবাসে সংসার পেতেছে। পাসপোর্ট জটিলতায় ভাইয়ের বিয়েতে আসতে পারেনি মেয়েটি, সে নিয়ে অবশ্য দুঃখেরও শেষ নেই তার। বেশ বেলা করে ঘুম ভাঙল মালিহার। খোলা জানালার গ্রিল গড়িয়ে মৃদু বাতাস আসতে লাগলো রুমে। জানালার পর্দাগুলো দুলে দুলে উঠছে হাওয়ার তালে। শোয়া থেকে উঠে বসলো মালিহা, জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়। বাড়ির সামনে ছোট বাগান করা, পাঁচিল ঘেরা বাড়ির সাথেই লম্বা সরু পিচঢালা রাস্তা বয়ে গেছে। ওপাশে সবুজ ঘেরা মাঠ, বেশ জোরে জোরে বাতাস বইতে লাগলো। উঠতে লাগলো মালিহার খোলা চুল, চোখ মুখ জুড়িয়ে যাচ্ছে শীতল বাতাসে। কিন্তু মন জুড়ছে কোথায়? মনের মধ্যে যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা জ্বলতে শুরু করেছে, তা নিভবে কিভাবে? রুমের দরজা ভেজানো, তারপর দুবার করা নড়ল ওপাশ থেকে। মালিহা মাথায় শাড়ির আঁচল উঠিয়ে নিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নেমে আসলো। কোমরের ব্যথায় কুঁচকে গেল কপালের চামড়া। মনে মনে বলে উঠল, অসভ্য বেয়াদব ছেলে, জীবন শেষ করে দিয়েছে। তোর উপর ঠাডা পড়ুক হাতির বাচ্চা। নত মস্তকে সকলের মধ্যমণি হয়ে বসেছিল মালিহা। ঠিক তখনই আসল খবরটি পাওয়া গেল, জাওয়াত তার কর্মস্থলে ফিরে গিয়েছে। বাড়ির সকলেই অবাক হয়েছে, কারণ বিয়ের জন্য তার ছুটির আরো 1টি সপ্তাহ বাকি ছিল। সেখানে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে কাউকে না জানিয়ে চলে যাওয়ায় বাড়ির সকলেই অবাক হওয়ার পাশাপাশি রেগেও আছে। এ কেমন কাণ্ডজ্ঞানহীন ছেলে, যাওয়ার আগে কাউকে বলার প্রয়োজন বোধ করল না। রাগে ফুঁসতে লাগলেন জাওয়াদের বাবা, বিড়বিড় করে ছেলেকে গালমন্দ করে চলেছেন। জাওয়াদের চলে যাবার কথা শুনে অবাক হয়নি শুধু মালিহা, সে যেন ধরেই নিয়েছিল এমন কিছুই হবে। ওই ছেলের দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। জাওয়াদের কথা যতবার মনে পড়ছে, ঠিক ততবারই ঘৃণায় দেয়াল পুরো হয় শক্ত হচ্ছে। সে মানুষটাই এমন, যাকে শুধু ঘৃণা করা যায়, ভালোবাসা নয়। সে প্রবল রাগের কারণ হয়ে গেলেও অনুরাগের কারণ হতে পারে না। মালিহা তার বাবা চাচাদের অপেক্ষায় আছে, তাদের সাথে এবাড়ি থেকে একেবারে বিদেয় হবে সে, কখনো এ নিরে ফিরবে না। নতুন জামাই বউকে একসাথে নায়র যেতে হয়, জাওয়াত নেই। মালিহা কার সঙ্গে যাবে এ নিয়ে চিন্তিত বাড়ির বড়রা। জাওয়াত কবে আসবে তারও কোনো ঠিক নেই। এতদিন নতুন বউকে আটকেও রাখা যায় না। সবে পিত্রালয় ছেড়ে আসার সদ্য বিবাহিত বিয়েটি স্বামীকে ছাড়া কিভাবে কাটাবে এতগুলো দিন? সকালে ব্রেকফাস্ট টাইমে মালিহা খাবার মুখে না তুলে নাড়াচাড়া করতে লাগলো শুধু। সকলে ভাবলো হয়তো স্বামী যাওয়ায় মন খারাপ। একমাত্র রিপ্তি এবং ইমাই মালিহার মনের অবস্থা কিছুটা হলেও জানে বোঝে। রিপ্তি এগিয়ে এসে বলল, হাত ধুয়ে ফেলো, আমি খাইয়ে দিচ্ছি।
মালিহার হাত ধোয়ার অপেক্ষা করল না রিপ্তি, একটা বলে পানি ঢেলে দিয়ে বলল, ধুয়ে ফেলো। মালিহার হাত ধোয়া শেষ হলেই ঋত্বিক গরুর কলিজা ভুনা দিয়ে পরোটা খাইয়ে দিতে লাগলো। পেটে ক্ষুধা থাকলেও মালিহার গলা দিয়ে খাবার নামতে চাইল না, পেট থেকে রিটার্ন আসতে চাইছে তারা। কোন রকম একটা পরোটা খাইয়ে আর খাওয়ানোর গেল না মালিহাকে। খাওয়া শেষে মালিহাকে নিয়ে সোজা রুমে চলে এলো ইমা। মেয়েটির শরীর দুর্বল, এর মধ্যে সকলের মাঝে পুতুলের মতো বসে থাকাটা তার জন্য যেমন কষ্টের তেমনি অস্বস্তির। মালিহাকে নিয়ে রুমে এসে ইমা জিজ্ঞাসা করল, শরীর এখন কেমন লাগছে? খুব খারাপ কি? মালিহার ইমার সাথে একটি কথাও বলতে মন চাইল না, নীরব রইল। ইমা ভাবলো হয়তো লজ্জায় বলতে পারছে না। সে আরেকটি প্যারাসিটামল খাইয়ে দিল মালিহাকে, বলল, 3 দিনের দিন নায়ক যেতে হয়। গতকাল এলে, আজ দ্বিতীয় দিন। আগামীকাল তোমার বাড়ি থেকে সবাই আসবে। যাওয়ার কথা তো ছিল যাওয়াদেরও, অথচ দেখ কি ব্যাক করছিলে। কি আর করার, একটি দিনেরই তো ব্যাপার। জানি আমার খারাপ লাগছে, লাগারই কথা, এমন সবারই হয়। আজকের দিনটা কষ্ট করে কাটিয়ে দাও, কাল তো সবাই ঠিক আছে। শেষে কথাটি বলে ইমা মালিহার থুতনিতে হাত ছোঁয়ালো। ইমা বেরিয়ে গেলে মালিহা গিয়ে দরজা বন্ধ করে দিয়ে এলো। পিঠে বালিশ ঠেকিয়ে জানালার কোণ ঘেঁষে বসলো। নিজেকে নিয়ে তার ভাবতে ইচ্ছে করছে না, ভাবতে মন চায় না জাওয়াদকেও। নতুন সম্পর্কটাকে নিয়েও তার মনে কোনো আশার প্রদীপ জ্বলছে না। মানুষপটে শুধুই ভেসে উঠছে গতকাল শেষ রাতের ভয়াবহ দৃশ্য। চিৎকার করে কাঁদতে মন চাইছে তার। ছোটবেলা থেকেই মালিহা কিছুটা বদমেজাজির স্বভাবের, অল্পতেই রেগে যায় সে। রেগে গেলে মুখের ব্যবহারেও আসে ভিন্নতা। জাওয়াদকে সে যখন ছবিতে দেখেছিল তখনই পছন্দ হয়েছিল, পছন্দ না হওয়ার কিছু ছিল না। অমন সুদর্শন লম্বা চওড়া ছেলেকে কোন মেয়ের বা অপছন্দ হবে? বিয়ের আগে মুখদর্শন হলেও কথাবার্তা তাদের এগোয়নি মোটেও। তবে শুনেছিল জাওয়াদও নাকি তার মতো রাগী। শুনে অবশ্য তখন খারাপ লাগেনি, সে নিজেও রাগীর লাইফ পার্টনারের হবে রাগী, এ আর এমন কি। কিন্তু রাগে অন্ধ হয়ে ছেলে যে তার সাথে অমন ধর্ষকের মতো আচরণ করবে কে জানতো? 21 বছরের যত্নে গড়া জীবন যৌবন সবই তো ওই একটি মানুষের জন্যই নির্ধারিত ছিল। জাওয়াদ যদি তার সাথে জোর জবরদস্তি না করত তাহলে হয়তো বিয়ের একটা দিন যেতে না যেতেই তাকে এবারে থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে হতো না। কিন্তু কি আর করার আছে তার? যাকে আঁকড়ে ধরে বাঁচার কথা সে যখন গলা টিপে মারতে চায় তখন সেখানে না থাকাটাই সবচেয়ে নিরাপদ। মালিহা সিদ্ধান্ত নিল একটা দিন সে এ বাড়িতে পার করবে, কাউকে কিছু জানতে দেবে না। তারপর বাড়ি গিয়ে সময় মতো স্টেপ নেবে। জানালার দিকে তাকিয়ে এমন হাজারো চিন্তা ভাবনা ঘিরে রেখেছিল মালিহা। দরজায় করাঘাতের শব্দে ধ্যান ভাঙে। উঠে গিয়ে দরজা খুলে দেয়। রিপ্তি এসেছে। মালিহাকে দেখে একগাল হাসল সে। মুঠোফোনটা বাড়িয়ে দিয়ে বলল, কথা বলো, তোমার বাড়ি থেকে ফোন এসেছে। মালিহা সাথে সাথে ফোন হাতে নিল। রিপ্তি দরজা থেকেই সরে গেল। মালিহা সোজা ব্যালকনিতে গিয়ে ফোন কানে ধরল। ওপাশে কলে রয়েছেন মালিহার আম্মু। আবেগ জড়িত কণ্ঠে মালিহা বলল, আম্মু ভালো আছো তুমি? ওপাশ থেকে ধরা গলায় প্রতি উত্তর করেন, আছি রে মা, তুই তো ভালো আছিস? মুখে তার ছেলের হাসি ফুটে উঠল মালিহার। সে কেমন আছে যাকে রাতে স্বামীর হাতে নির্যাতিত হতে হয়, স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে দিন কাটাতে হয়? সে মেয়ে ভালো থাকে কি করে? নাক টেনে জবাব দিল, ভালো আম্মু। হ্যাঁ রে মা, জামাই কিছু বলেছে? কবে আসতে পারবে? শুনেছিলাম ছুটি আরো আছে, কিন্তু এভাবে হঠাৎ চলে গেল যে। মায়ের এত সব প্রশ্নের জবাব নেই তার কাছে। কি বলার থাকতে পারে তার? শরীরের সাথে সম্পর্ক ঠিকই হয়েছে, কিন্তু মনের সাথে মনের দূরত্ব যে 1000 মাইল। মালিহা বলল, এই বিষয়ে আমি কিছু জানি না আম্মু। তুমি খেয়েছো সকালে? আর প্রেশারের ওষুধটা? দাদু ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো। আমাদের নিয়ে চিন্তা করিস না। তোর আব্বুর সাথে কথা বল। না আম্মু, আব্বুর সাথে এখন কথা বলতে মন চাইছে না, পরে বলবো। রাখছি তাহলে। কল কেটে দিল মালিহা। বলার সুযোগ দিল না। এতক্ষণ কান্না গিলে গিলে কথা বলেছে মেয়েটি। বরাবরই বাপ পাগল মেয়ে সে। মায়ের ধমকে শাসনে মায়ের সামনে নিজেকে কিছুটা সামলে চললেও বাবার কাছে সে ননির পুতুল। স্পর্শ লাগলেই গলে যায়। এখন শুধু আব্বুর কণ্ঠস্বর তার কানে গেলেই আটকে রাখা কান্নার নদীর স্রোতের ন্যায় বইতে থাকত। নিজেকে সামলে রাখা মুশকিল হতো, কিন্তু সে বাবা মাকে টেনশনে রাখতে চায় না। সময় সুযোগ তার হাতে আসুক, তারপর সে তার কেরামতি দেখাবে।
বিকেলের একটি অপ্রত্যাশিত ঘটনায় মালিহার হিসেবে কিছুটা গরমিল হলো, কিন্তু হিসাব সে বদলালো না। বড়সড় একটি ফুলের তোড়া নিয়ে জাওয়াদের এক বন্ধু হাজির হলো বাড়িতে। নতুন বউকে দেখে ফুলের তোড়া এগিয়ে দিয়ে হাসি মুখে কুশল বিনিময় করল। মালিহা কথার প্রত্যুত্তরে হা করে উত্তর দিল। জাওয়াদের মা নাস্তার ট্রে সাজিয়ে এনে বলল, বিয়েতে আসোনি কেন? বৌমা, তোমার ছেলেটা কেমন আছে? আসতে তো চেয়েছিলাম খালাম্মা, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। ছেলেটা মাথায় হাতে পায়ে বেশ আঘাত পেয়েছে। ওর মায়ের কুনুই ছিলে গিয়েছে শুধু। অথচ দেখুন আমি দিব্যি সুস্থ। হাসপাতালে নিয়ে যেতে যেতে ছেলের অবস্থা অবনতি হচ্ছিল। ব্লাড গিয়েছে অনেকটা। ওর ব্লাড গ্রুপের সাথে মিল ছিল না কারোর। তারপর বাধ্য হয়ে জাওয়াতকে ফোন দিয়েছিলাম। একবার একসাথে ব্লাড দিয়েছিলাম জন্য জানা ছিল ওর ব্লাড গ্রুপ। তারপর ও হাসপাতালে গিয়ে আমার ছেলেকে ব্লাড দিয়ে আসে। ও সম্ভবত বিয়ে থেকে এসে আমার ফোন পেয়ে চলে গিয়েছিল। গায়ে বিয়ের সাজ পোশাক দেখলাম। জাওয়াদের মা মৃদু আর্তনাদ করে উঠল। সে কি, এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, কিছুই জানতে পারলাম না। বিয়ের ব্যস্ততার মধ্যে আপনাদের বিরক্ত করতে চাইনি, এজন্য বলিনি। দোয়া করবেন ওদের জন্য। তা তো অবশ্যই করব। ওরা সুস্থ হলে একবার নিয়ে এসো, নতুন বউকে দেখে যাবে। কথোপকথন চলতে লাগলো। মালিহার কেমন মাথা ঘুরতে লাগলো। তার মানে জাওয়াত বন্ধুর ছেলেকে রক্ত দিতে গিয়ে দেরি করে ফেলেছিল। মালিহার মস্তিষ্ক আর কিছু ভাবতে পারল না। এমত অবস্থায় তার কি করা উচিত সেটাও বুঝতে পারল না বেরিয়ে। মালিহা গোটা একটা রাত দিন কাটিয়ে দিল চিন্তা করতে করতে। সে তার কঠিন ব্যবহারের জন্য অনুতপ্ত হতে চেয়েও কোথাও থেকে তীব্র একটা বাধার সম্মুখীন হয়। আবেগী মন বলে ভুল তারও ছিল। পরক্ষণেই আবার বিবেকবান মস্তিষ্ক ঘোর বিরোধিতা করে বলে ওঠে, তার ভুল হলেও জাওয়াত যেটা করেছে সেটা জঘন্যতম অন্যায়। এ অন্যায়ের শাস্তি তো তাকে পেতেই হবে। মালিহা সেদিন না বুঝে জাওয়াতকে কটা কঠিন কথা বলে ফেলেছিল ঠিকই, কিন্তু বিনিময়ে জাওয়াত তার সাথে পশুর মতো আচরণ করেছে। স্বামীর কাছে বৈধভাবে ধর্ষণ হতে হয়েছে তাকে। কেন দেরিতে ফিরেছিল সেই কারণ সহজভাবে ব্যাখ্যা দিতে পারত জাওয়াত, কিন্তু সে কি করল? বাসর রাতকে মধুর রাত বলা হয়, অথচ মালিহার জীবনে নেমে এসেছিল কালো অন্ধকার, যে অন্ধকারে ক্রমেই নিজেকে হারিয়ে ফেলেছে মেয়েটি। পরদিন বাবা চাচা তাকে আনতে গেলে ফিরে এলো সকলের সাথে মালিহা। শাশুড়ি মা যাওয়ার আগে বারবার করে বলে দিয়েছেন, শোনো বৌমা, বিয়ের পরে নাই ওর থাকার নিয়ম 3 দিন। সেখানে আমার ছেলে যেহেতু নেই, তুমি 1 সপ্তাহ থেকো। তোমার শ্বশুর গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? প্রত্যুত্তরে মালিহা একটিও শব্দও করেনি। যতক্ষণ এ বাড়িতে ছিল কথার প্রত্যুত্তরে জি আচ্ছা ছাড়া কিছুই বের হয়নি তার মুখ দিয়ে। আর না নিজ থেকে কারোর সাথে আলাপ বাড়িয়েছে। জাওয়াদের প্রতি হওয়া প্রবল ঘৃণার ছিটেফোঁটা তার পরিবারের মানুষের ওপরও পড়েছে কিছুটা। তাছাড়া যেখানে থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, সেখানে মিছে মায়া বাড়িয়ে কি লাভ? যার অনুরাগে অবাধ্য হওয়ার কথা ছিল সেই যখন ছুঁড়ে ফেলে দিয়েছে, সেখানে তার পরিবার দিয়ে কি করবে সে? বাড়ির চৌকাঠ পেরোনোর সময় মালিহার চিবুক বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল 2 ফোঁটা। শাড়ির আঁচল দিয়ে কেউ দেখে ফেলার আগেই মুছে ফেলল। কত স্বপ্ন আশা নিয়ে পা রেখেছিল এই বাড়িতে, অথচ ফিরতে হচ্ছে এক বুক ঘৃণা আর হতাশা নিয়ে। সে তো এমন কিছু চায়নি। তাহলে মালিহা বাড়িতে প্রবেশ করতেই তাকে দেখে আটকে উঠলেন তার মা। আহাজারি করে বলে উঠলেন, এ কি অবস্থা আমার মেয়ের? 2 দিনে কি হাল করেছে চেহারার। হ্যাঁ রে মালিহা, খাওয়া দাওয়া ঠিক মতো করিসনি তাই না? এভাবে চললে হবে? শ্বশুর বাড়ি গিয়েছিস, সেখানেই থাকতে হবে। কে তোকে যত্ন করে খাওয়াবে বল? নিজেরটা তো নিজেরই দেখতে হবে তাই না? মায়ের একের পর এক প্রশ্নে বিব্রত বোধ করে মালিহা। মায়ের কথা স্পষ্ট ইঙ্গিত তাকে শ্বশুরবাড়ি ফিরতে হবে এবং সেখানেই থাকতে হবে, অথচ সে একেবারে ফিরে এসেছে। একথা জানার পরে মায়ের মুখ থেকে কি এভাবেই মিষ্টি কথা বের হবে? চোখ ভিজে ওঠে মালিহার। তোমার কি কোনো বুদ্ধি হবে না বউ? মায়াটা কেবল আইলো, অহনি শুরু করিয়ে দিলা ফ্যাচ ফ্যাচানি। বলি বোধ বুদ্ধি কবে হইবে শুনি? 3 পোলা মায়ার মা হইয়া এখনো ভেড়া রইয়া গেল। ঠক ঠক আওয়াজ করে লাঠিতে ভর দিয়ে এগিয়ে এসে পুত্র বউকে গলমন্ধ করতে থাকেন মালিহার দাদু। মায়ের একটি প্রশ্নেরও উত্তর না দিয়ে মালিহা এগিয়ে যায় দাদুর দিকে, 2 হাতে জড়িয়ে ধরে শোধায়, ভালো আছো দাদু? গায়ে মাথায় হাত বুলিয়ে প্রত্যুত্তরে বলেন,
আল্লাহ রাখছে ভালো। তুমি তো ভালো আছো বুবু? দেখে আসি তো, ফ্যানের নিচে একটু আরাম করিয়ে বসো, ঘামিয়ে গেছো শরীরটা। মালিহাকে টেনে নিয়ে সোফায় বসালেন। ফ্যান ছেড়ে দিয়ে বৌমার উদ্দেশ্যে বলেন, সঙ্গের মতো দাঁড়িয়ে থাকো না, যাও ঠান্ডা কিছু করিয়ে নিয়ে আসো, ওরে খাইতে দাও। বাস গাড়ি করিয়ে আসছে, ক্ষুধা লাগছে তো। মালিহার মায়ের ধ্যান ভাঙে শাশুড়ি মায়ের কথায়। তিনি মেয়ের দিকেই পলকহীন তাকিয়েছিলেন। মায়ের মন, সন্তানের মন খারাপ, দুঃখ কষ্ট আগেই টের পেয়ে যায়। নারীর টান বলে একটা কথা আছে না, সেটাই হয়তো ভদ্রমহিলার মনের মধ্যে খুঁতখুত করতে থাকে। অজানা আশঙ্কায় কেঁপে ওঠে বুক। শাড়ির আঁচল কোমরে গুজে এগিয়ে যায় কিচেনের দিকে। মেয়ের তার মুখ শুকিয়ে গিয়েছে, অথচ কিছু খেতে দেবে বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি। তাড়াতাড়ি করে চুলায় প্যান বসিয়ে দিলেন। গরম প্যানে তেল ঢেলে দুটো ডিম পোস্ট করলেন। ফ্রিজে থাকা ভাত গরম করলেন। বাটিতে করে 2 পিস রোস্ট রেখে দিয়েছিলেন, সেখান থেকে 1 পিস নামিয়ে সেটাও গরম করে নিলেন। লেবু চিনির 1 গ্লাস ঠান্ডা শরবত করলেন। তাড়াহুড়ো করে করতে গিয়ে হাতে আগুনের ছ্যাঁকা লেগে পুড়ে গেল কনিষ্ঠ আঙুলের 1 কোণা। পাত্তা দিলেন না তিনি। সিঙ্কে হাত ধুয়ে খাবারগুলো প্লেটে উঠিয়ে ট্রেতে সাজিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে রওনা হলেন। মালিহা ততক্ষণে ফ্রেশ হয়ে এসেছে। পরনের ভারী স্বর্ণ কাতান শাড়ি বদলে বাসায় পরার কটনের কামিজ পরেছে। চোখে মুখে পানি দিয়ে শ্বাস ধুয়ে ফেলেছে। এখন কিছুটা হালকা লাগছে নিজেকে মালিহার। আসার সময় জোর করে দীপ্তি সাজিয়ে দিয়েছিল। মালিহা মনে মনে আপত্তি করলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি। সে চায়নি যতক্ষণ ও বাড়িতে থাকবে এমন কোনো ব্যবহার করবে না যার জন্য কেউ তাকে সন্দেহ করুক বা তাকে নিয়ে কথা হোক। সে রাগী মানুষ ঠিক আছে, কিন্তু নিজেকে নিয়ে কোনো প্রকার কন্ট্রোভার্সি তৈরি হোক। তাছাড়া দোষ করেছে জাওয়াদ, তার জন্য কেন তার পরিবারের অন্যদের সাথে রাগ দেখাবে বা খারাপ ব্যবহার করবে? ছেলেকে নিশ্চয়ই শিখিয়ে দেয়নি এমন জানোয়ারের মতো ব্যবহার করতে। দাদুর শরীরের সাথে গা এলিয়ে দিয়ে বসেছিল মালিহা। দাদু পান খান, মিষ্টি ফুলের সুবাসের আদর ব্যবহার করেন প্রায়শই। মালিহার কাছে সব মিলিয়ে দাদুর গায়ের ঘ্রাণ দারুণ লাগে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল সে। মেয়ের পাশে বসে বড় লোকমা দিয়ে খাইয়ে দিতে লাগলেন মেয়েকে মালিহার আম্মু। পেটে খিদে জমেছিল মালিহার। বিনা বাক্যে সবগুলো খাবার পেটে চালান করল। বিকেলে পাড়ার মোড়ের দোকান থেকে মালিহার আবু মোমো কিনে আনলেন মেয়ের জন্য। গরম গরম মোমো সসে ডুবিয়ে খেতে দারুণ স্বাদ। শেষ বিকেলে মালিহা ভাই বোন দুটোও ফিরে এলো। তারা গিয়েছিল কোচিং এ, পরীক্ষা চলছে, সমানে পড়াশোনা চলছে 2 ভাই বোনের। এজন্য বোনকে আনতে তারা যেতে পারেনি। যমজ দুজন। এবার 5ম শ্রেণীতে পৌঁছে মালিহাকে দেখে ঝাঁপিয়ে পড়ল বুকে আনিশা। অনিম একটু দূরে দাঁড়িয়ে কথা বলল। সে কোনো এক অজানা কারণে যখন তখন মালিহাকে জড়িয়ে ধরতে পারে না, সংকোচ বোধ করে। এটুকু বয়সে বেশ ম্যাচিওর। আল চলনে যুবক পুরুষের ভাব গাম্ভীর্য বিদ্যমান। তার 10 বছরের ছোট্ট মস্তিষ্ক বসতে শিখেছে। সে এখন বড় হচ্ছে, যখন তখন বোনকে জড়িয়ে ধরতে পারবে না, না বলে তার রোমেও ঢুকতে পারবে না। কিঞ্চিত মন খারাপ হয় তার। কেন সে আনিশার মতো মেয়ে হলো না? তাহলে তো সেও কাছাকাছি থাকতে পারত। অবশ্য এসবের পেছনে দায়ী তাদের দাদু। তিনি বাচ্চা বয়স থেকে নাতি নাতনিদের শিখিয়েছেন কার কি করণীয়, কোথায় তাদের সীমাবদ্ধতা। শুধু কমাতে পারেনি মালিহার জিদ আর রাগ। 3 দিন পার হয়ে গেলেও জাওয়াদের কোনো ফোন কল এলো না মালিহার বাড়িতে। কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন সময়ে শ্বশুর শাশুড়ি যা ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন, কিন্তু জাওয়াদের দিক থেকে কোনো কল বা বার্তা আসেনি। খটকা লাগে মালিহার মায়ের। শাশুড়ি মায়ের সাথে তার টক ঝাল মিষ্টি সম্পর্ক। এই এখন রাগারাগি, একটু পরেই আবার একে অন্যের গায়ে হেসে লুটোপুটি খায়। শাশুড়ি মাকে ডেকে বলেন, আম্মা বিষয়টা কিছু বুঝলেন? জামাই তো একবারও ফোন দিল না। মালিহাকে কিছু বলতে শুনি না জাওয়াদের ব্যাপারে। আমার জন্য কেমন কেমন লাগে আম্মা। বিচলিত শোনায় কণ্ঠস্বর। চিন্তায় পড়েন মালিহার দাদু জামিলা বেগমও। তিনিও বিষয়টি খেয়াল করেছেন। বৌমাকে অভয় দিয়ে বললেন, অত চিন্তা করিয়া লাভ আছে? আমি জিগামো মালিহারে, তুমি যাও তো, অত চিন্তা করিও না, শরীর খারাপ হইবে। এরপর আমার পোলার টাকা যাইবে ডাক্তারের পিছনে। শাশুড়ি মায়ের খোঁজা কথায় মনে মনে ভেঙচি কাটেন। সামনে সাহস হয় না। মালিহা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠক ঠক আওয়াজ করে জামিলা বেগম আসে তার রুমে। কোন রকম হনিতা না করে গম্ভীর স্বরে শোধায়, সত্যি কইয়া কত কি হইয়াছে? নাচ জামাইয়ের একটা ফোন পর্যন্ত দিল না তুই আসার পরে। আর না তোর মুখে একটা কথা শুনলাম না তোর ব্যাপারে।
কি হয়েছে মালিহা? মালিহা মুখে কিছু বলল না, মাথা থেকে হিজাবের পিনটা খুলে মাথাটা এগিয়ে দিল দাদুর দিকে। এক গোছা চুল ওঠা আটকে উঠলেন জামিলা বেগম। মালিহা দাঁড়াও। ভার্সিটি গেটের বিপরীত পাশে লাইব্রেরি থেকে ক্লাসের দুটো বই কিনতে এসেছিল মালিহা। বই দুটো কিনে ব্যাগে ভরে সবে হাঁটা ধরেছিল ভার্সিটির উদ্দেশ্যে। এর মধ্যে পরিচিত কণ্ঠস্বরে তার চলমান পা দুটো থেমে যায়। পেছন ঘুরে তাকিয়ে আবিষ্কার করে শ্যামবর্ণের এক যুবক পুরুষের মুখশ্রী। বিরক্তিতে কপালে 3টে ভাঁজার রেখা ফুটে ওঠে। মালিহার দিকে তাকিয়ে ছেলেটি হাসে, তবে সে হাসিতে কেন যেন বিষাদ লেগে আছে। ছেলেটি পুনরায় বলে, বিয়েটা তাহলে করেই ফেললে, অপেক্ষা করা যেত না আরেকটু? আমার সাথে এমন না করলেও পারতে। রোদের তেজে ঘেমে গিয়েছে মালিহা। ছেলেটির এক নাগাড়ে করা অভিযোগে তেতে ওঠে মেজাজ। টিস্যু দ্বারা কপালের ঘাম মুছে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে জবাব দেয়, অপেক্ষা করার কথা কখনো ছিল আরহাম ভাইয়া? আমি আপনাকে বলেছি বিয়েটা আপনাকেই করব, নাকি আপনাকে ভালোবাসার কথা কখনো বলেছিলাম? আপনার সাথে কি করা উচিত ছিল বলুন? মালিহার একের পর এক প্রশ্নে ছেলেটি থতমত খেয়ে যায়। ইতস্তত করে বলে, আসলে বিষয়টি সেরকম নয়। ভালো তো আমি তোমাকেই বেসেছিলাম মালিহা। আমার আর কি করার থাকতে পারে আরহাম ভাই? আমি আপনাকে বলিনি আমাকে ভালোবাসতে, অপেক্ষাও করাইনি, তাহলে কেন এই মিছে অভিযুক্ত করছেন? তাছাড়া আপনাকে কি সুযোগ দেওয়া হয়নি? দিয়েছিলে, কিন্তু কিন্তু কি? আপনি যখন ভালোবাসার কথা জানালেন, আমি বলেছিলাম না আমার বাড়ি থেকে বিয়ের কথাবার্তা চলছে, যদি সৎ ইচ্ছা থাকে তবে আমার বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলুন, বলেছিলাম না এসব? মালিহার একের পর এক শক্ত কথায় ছেলেটি মুষড়ে পড়ে। মনের প্রেমানন্দোলন দেখানো হয়ে ওঠে না মালিহাকে। বলাও হয় না সে ঠিকই বাড়িতে বিয়ের কথা বলেছিল, কিন্তু তার সৎমা মুখের উপর বলে দিয়েছিল, নিজের বাপের ঘাড়ে বসে খাচ্ছ, আবার বিয়েও করতে চাচ্ছ? চাকরি বাকরি কিছু করো না, দুটো পয়সা উপার্জনের মুরত নেই বলি কোন মুখে বিয়ের কথা বলো? লজ্জা করে না? সেদিন সৎ মায়ের মুখ থেকে এহেন অপমানজনক কথা শুনে লজ্জায় ঘৃণায় নুয়ে পড়েছিল মাথাটা। সেদিন তার বাবাও ছিলেন নিরুত্তর। কয়েক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েও সফল হয়নি। তাদের আরো যোগ্য লোক চাই। চারিদিক থেকে হতাশা বিষাদ ঘিরে ধরেছিল তাকে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে আজ তার মা বেঁচে থাকতেন, পরিস্থিতি তিনিই সামলে নিতে পারতেন। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকায়। এমন নয় যে তাদের টানাটানির সংসার, রমরমা পাট আর মশলার ব্যবসা বাবার। তবুও এসব কথা মালিহার জানা হবে না কখনো। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। মালিহাকে জবাব দেওয়ার মতো কথা খুঁজে পায় না ছেলেটি। মালিহা হাত ঘড়ি চেক করে সময় পেরিয়ে যাচ্ছে তার। সামনে দাঁড়ানো ক্লান্ত মুখের ছেলেটির দিকে তাকিয়ে বলে, আমি চলি আরহাম ভাই, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এইভাবে যেখানে সেখানে ডাকবেন না আমাকে, আমার এসব পছন্দ না। ভালো থাকবেন। মালিহা গটগট করে হেঁটে চলে যায়। ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটি। চিনচিন ব্যথাও হয় বুকে। এই মেয়েটি তার হলো না, এই একটি বাক্য যেন তার মন মানতে নারাজ। ভাগ্যের উপর তার এক আকাশ সমান অভিযোগ। কেন তাকে সৃষ্টিকর্তা সব দিয়েও দেন না? নিজের ডিপার্টমেন্ট ভবনের কাছাকাছি আসতেই বান্ধবীদের সাথে দেখা হয় তার। বিয়ের পরে এটাই তাদের প্রথম সাক্ষাৎ। বান্ধবীকে কাছে পেয়ে জড়িয়ে ধরে মেয়েগুলো, হেসে কুশল বিনিময় করে। কথোপকথনের মূল কেন্দ্রবিন্দু হয় জাওয়াদ। মালিহার বিরক্ত লাগে, রাগ হয়। কেন অসভ্য মানুষটার কথা রসিয়ে রসিয়ে বলতে হবে? মেয়েগুলোর মধ্য থেকে আসমানি নামের মেয়েটি হঠাৎ দুষ্ট হেসে শুধালো, হ্যাঁ রে মালিয়া, কেমন কাটলো তোদের বাসর? দুলাভাই কি উপহার দিয়েছে তোকে? মালিহার বলতে ইচ্ছে করলো, আমার বাসর হয়েছে দুনিয়ার সব থেকে স্পেশাল বাসর। এমন বাসর 4 চক্ষু লাগিয়েও খুঁজে পাওয়া যাবে না। আর যে উপহার তিনি আমাকে দিয়েছেন তা হয়তো খুব ভাগ্যবান না হলে কেউ পায় না। মনের কথা মনেই রয়ে গেল, বলা হলো না। মুখে মেঘে হাসি ফুটিয়ে বলল, বাসর ঘর কেমন কাটে এটা জানতে হলে বিয়ে করতে হবে। বরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। এরপর ঘটবে আসল টুইস্ট, বুঝলি? এক কাজ কর, বিয়ে করে ফেল, এরপর বুঝতে পারবি বাসরে কি হয় এবং কি উপহার পাওয়া যায়। শুনে মজা পাবি না। মালিহার বান্ধবীদের মুখ হাসি হাসি। যুবতী মেয়েরা বিয়ে বাসরের কথা শুনলে যেন লজ্জায় নুয়ে পড়ে। একমাত্র মালিহার চোখ মুখ শক্ত গম্ভীর হয়ে আছে। নতুন জীবনের প্রথম রাত তার জন্য সুখকর ছিল না। সে রাতের কথা মনে পড়লে এখনো শরীরে লোমকূপ দাঁড়িয়ে যায়।
কি বিভীষিকাময় রাত ছিল তার জন্য। অথচ জাওয়াত চাইলে সে রাতটি হয়তো মধুর রজনীতে পরিণত হতে পারত। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মালিহার। এক নিমিষে জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আদৌ ঠিক হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ঘন্টার আওয়াজে সবাই ক্লাসের দিকে এগোয়। তাদের থার্ড ইয়ারের নতুন ক্লাস টিচার ভারী রুক্ষণ মানুষ। স্টুডেন্টদের অনিয়ম একদম অপছন্দ করেন না, বেশ কায়দা করে অপমান করেন। তাই প্রথম ক্লাসটা সবাই সময় মতো পৌঁছানোর চেষ্টা করে। কারি বা ইচ্ছে থাকে বুড়ো বয়সে টিচারের থেকে অপমানিত হওয়ার। ক্লাস শেষে দ্বীপ প্রহরে তপ্ত রোদ মাথায় করে বাড়ি ফিরল মালিহা। ঘামে ভিজে চটচটে হয়ে আছে শরীর, মন মেজাজও বেশ উত্তপ্ত। জামিলা বেগম ড্রয়িং রুমের সোফায় বসে তসবিহ পড়ছিলেন। মুখ জুড়ে কেমন বিষণ্ণতা বিরাজমান। মালিহা বাড়িতে ঢুকে সোজা এগিয়ে গেল দাদুর দিকে, মুখে হাত ছুঁয়ে শোধালো, কি হয়েছে বুড়ি, মন খারাপ? পুত্র বউয়ের সাথে একদম ঝগড়া হলো নাকি? মালিহার একের পর এক প্রশ্নে উত্তর দেওয়ার কোনো তারা দেখা গেল না জামিলা বেগমের মধ্যে। তিনি বিড়বিড়িয়ে দোয়া পড়ছিলেন। মালিহা ফ্যানের ভলিউম বাড়িয়ে দাদুর পাশে বসে পড়ল। বড্ড ক্লান্ত লাগছে। নীরবতার অবসান ঘটিয়ে জামিলা বেগম জিজ্ঞাসা করলেন, তোর মাথার একগোছা চুল কিভাবে উঠলো? মালিহা জানতো দাদু এমন কিছুই জিজ্ঞাসা করবেন, লুকিয়ে রাখার প্রশ্নই ওঠে না। স্বামী ভালো হলে দিন শেষে একবেলা খেয়ে কাটিয়ে দেয়া যায়, কিন্তু স্বামীর অত্যাচার মেনে নেওয়া যায় না। অন্তত তার মতো মেয়ের পক্ষে তো নয়। দাদুর প্রশ্নের প্রতি উত্তরে বলল, জাওয়াত ছিঁড়েছে। সে কি, কেন? বিস্ময় জামিলা বেগমের কণ্ঠে। আমি দোষ করেছি তাই। একদিন যাইতে না যাইতে কি এমন করছিস যে চুল ছিঁড়ে ফেলতে হইবে? হিয়ালি করবি না, সবটা ক। এরপর মালিহা এক এক করে বলতে শুরু করে। কিছুই লুকায় না। সে নিজেও যে দুটো কঠিন কথা শুনিয়েছিল জাওয়াতকে সেটাও বলে। বিনিময়ে জাওয়াত তার সাথে কেমন ব্যবহার করেছিল সেটাও বলল। সব শুনে স্থির হয়ে বসে রইলেন জামিলা বেগম। হাত থেকে তসবিহ খসে পড়ল। তার এত আদরের নাতনির কপালে এই ছিল। নিজেকে ধাতস্থ করে ফের প্রশ্ন করলেন, এত কিছু হইয়া গেল অথচ কাউকে কিছু জানাস না কেন? এইখানে থাইকা যখন ফোন দেওয়া হইলো কিছুই তো বললি না। কি করে বলতাম? আমি সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছি সেখানে থাকবো না আমি, আর তাই ওখানে বসে ঝামেলা বাড়াতে চাইনি। তাছাড়া যা হয়েছে লোক সম্মুখে ঢাকঢোল পিটিয়ে বলা যায়? বাড়িতে জানালে নিশ্চয়ই কেউ মুখে কুলু পেটে বসে থাকতো না। দুপক্ষের জানাজানি রেশারেশিতে লোক জানাজানি হতো। এই জন্য আমি তখন কোনো ঝামেলায় জড়াতে চাইনি। তাছাড়া শরীরও ভালো ছিল না, মন মস্তিষ্ক বিলুপ্ত হয়েছিল। ওই সময় কোনো স্টেপ নেওয়ার মতো অবস্থায় ছিলাম না। তাছাড়া যে অন্যায় করেছে সেই তো লেজ গুটিয়ে পালিয়েছে। জামিলা বেগম কিছু বলার আগেই মালিহার আম্মু মেয়ের জন্য ঠান্ডা লেবুর শরবত করে নিয়ে আসেন। মেয়ের পাশে বসে গদগদ কণ্ঠে বলে ওঠেন, ও বাড়ি থেকে ফোন এসেছিল, ওরা বলল জাওয়াত আজ বাড়ি ফিরছে, কাল তোকে নিতে আসবে। মায়ের হাত থেকে সবে শরবতের গ্লাসটি নিয়েছিল মালিহা। পেটে চালান করার আগেই হাত থেকে ছিটকে পড়ল মেঝেতে। রক্তশূন্য মুখে দাদুর দিকে তাকালো। বৌমার উপর রাগ হয় জামিলা বেগমের। তিনি রাগী কণ্ঠে বলে উঠলেন, মনে কি উৎসব লাগছে বৌমা? মাইয়াডা সবে আইলো, নিতে আসার খবর এত খুশি হয়নি কি আছে? কি যে বলেন না আম্মা, বিয়ের পরে স্বামীর ঘরে তো মেয়েদের আসল ঠিকানা। শ্বশুর বাড়িতে ফিরে যাবে, অবশ্যই মা হিসাবে খুশি হব। রাগের কি আছে এখানে? মালিহার ওই বাড়িতে পাঠায়ও না বউ। শাশুড়ি মায়ের গম্ভীর কণ্ঠস্বরে মুখের হাসি মিলিয়ে গেল মালিহার আম্মু মিসেস মায়া বেগমের। তিনি জিজ্ঞাসা করলেন, হঠাৎ এই কথা বলছেন কেন আম্মা? মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবো না, এই কেমন অলক্ষণে কথা? আমাদের ইসলাম ধর্মের সুলক্ষণ অলক্ষণ বলে কোনো কথা হয় না, সবটা মহান আল্লাহর প্রদত্ত। তোমার মেয়ে ওখানে গেলে ভালো থাকবে না। ওর একদিনে যে হাল করেছে তাতে তুমি কোন আক্কেলে সেইখানে পাঠাতে চাও? তোমার জামার একটা বার খবর নিয়েছো মাইয়াডার? মনে প্রশ্ন জাগে না বাসর রাইতে মাইয়াডারে থুইয়া সে কোন বাড়ির বাহিরে হইল? এখনো সে নিতে আইবে, আর তুমি কোন বাজ বিচার না করিয়া সেইখানে পাঠাইবা? শাশুড়ি মায়ের কথায় কপালে ভাঁজ পড়ে মায়া বেগমের। ভুল তো কিছু বলেননি তিনি, তবুও মনের মধ্যে খসখস করতে লাগলো। এইটুকু একটা ব্যাপারে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবে না? লোকের সঙ্গে কি বলবে? বিয়ের দুদিন যেতে না যেতেই মেয়েকে রেখে দিচ্ছে। ছিছি, করবে না পাড়ার লোকজন? জামিলা বেগমের উদ্দেশ্যে বললেন,
কি হয়েছিল আম্মা? আপনাকে কিছু বলেছো? আমাকে তো কিছু বলেনি। কি এমন ঘটলো যে বাসর রাতে বাড়ি ছাড়তে হলো জাওয়াদের? শুকনো ঢোক গেল মালিহা। সে এক কোনায় হাত পা গুড়িয়ে বসেছিল। মায়া বেগমের প্রশ্নের উত্তর দিতে সময় নিলেন না জামিলা বেগম। গড়গড়িয়ে বলতে লাগলেন, রাত পার কইরা শেষ রাইতে আইসা উপস্থিত হয়েছে জমিদারের পোলা। অচেনা অজানা জায়গায় মাইয়াটা একলা কেমনে থাকে কও? সে ফিরলে মালিহা দুইটা কঠিন কথা কইয়া দিছে। কই বই তো অনেক কাজ করছে না। তোমার জামাই দুইটা কথার ভাত সহ্য করতে পারে না, না পাইরা মাইয়াটার সাথে জানোয়ারের মতো ব্যবহার করছে। দেখো তোর মাথাটা, গোসা ধরা চুলগুলো কি করছে। স্বামীর অধিকার সে তো অবশ্যই ফলাবো, কিন্তু এমন জানোয়ারের মতো ব্যবহার কেমনে করে কও বউ? আমার পোলাটা যদি পেতম রাইতে তোমার সাথে এমন করতো, তুমি বুঝি এমনি এমনি সাইরা দিতা? জামিলা বেগমের সোজা সরল লাগামহীন বাক্য তীরের ফলার মতো বুকে বিচ্ছিল মায়া বেগমের। তিনি স্বপ্নেও ভাবতে পারেননি তার আদরের মেয়ের সাথে এমন কিছু হতে পারে। সভ্যতা ভদ্রতার আড়ালে তাদের পছন্দ করা পাত্র এমন করতে পারে। ফুল ভলিউমে ফ্যান চললেও ঘামতে লাগলেন তিনি। বুকের মধ্যে ধরফর শুরু হতে লাগলো। চারপাশ অন্ধকার হয়ে এলো। বিরাট আয়োজন করে মেয়ের বিয়ে দিয়েছেন। স্বামীর সব সঞ্চয় খুঁচিয়ে মেয়ের বিয়েতে খরচ করেছেন। কিছু টাকা ঋণও নিতে হয়েছে। গতকালও পাওনাদার ফোন করে টাকা চেয়েছেন। স্বামীর ক্লান্ত মুখখানা চোখে ভাসলে অথই জলে পড়েন মায়া বেগম। মেয়ের এই দুরবস্থার কথা শুনলে মানুষটা নিশ্চিত হার্ট অ্যাটাক করবেন। এলোমেলো হয়ে যাবে তার সাজানো সংসার। মুহূর্তের মধ্যেই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সংসার সমরঙ্গনে গা ভাসালে মাঝে মধ্যে ভারী কঠিন হতে হয়। যেমন এখন সেই শাশুড়ি মা ও নিজের মেয়ের কাছে হবেন, তবুও তাকে করতে হবে। এছাড়া মধ্যবিত্ত গৃহিণীর আর কি বা করার থাকতে পারে? গা এলিয়ে দিয়ে বলল, এই একটা দিকের জন্য মালিহা শ্বশুর বাড়ি যাবে না? এক রাতের জন্য একজন মানুষকে বিচার করা যায় না। আমার জামাই বা কম কিসে? সে উল্টাপাল্টা কথা বললো কেন? মানছি জামাই যা করেছে অন্যায় করেছে, এই জন্য তাকে বোঝাবো ভবিষ্যতে যেন এমন ভুল না করে। কিন্তু মালিহা শ্বশুর বাড়ি যাবে, কাল নিতে আসলে তাকে যেতে হবে, এটাই ফাইনাল কথা। মায়ের কথা শুনে হাত পা অসাড় হয়ে আসতে লাগলো মালিহার। মনে হলো তার পায়ের তলায় মাটি নেই, হাঁটতে গেলে পিছলে পড়বে। অশ্রুসিক্ত চোখে মায়ের উদ্দেশ্যে শুধু বলল, এ কথা তুমি বলতে পারলে আম্মু? পারলাম। তোমাকে বারবার বুঝিয়েছি যেখানে সেখানে মেজাজ দেখাবে না। কোথায় কি বলতে হয় এখনো শিখলে না। কে তোমাকে কঠিন স্বরে কথা বলতে বলেছিল? তোমাকে সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে না। তুমি জানো না তোমার আব্বুর অবস্থা? দুটো ছোট ছোট ভাই বোন আছে তোমার, ওদের দিকটাও তো দেখা উচিত। একা শুধু নিজের কথা স্বার্থপরের মতো ভাবলে চলবে কি করে? কাল জাওয়াদ আসুক, তার পরিবারের মানুষেরা আসুক, সব কথা শুনবো, বলবো। আগেকার দিনে শ্বশুর ননদ স্বামী সকলের অবহেলা অনাদর নির্যাতন সহ্য করে নারীরা যুগের পর যুগ সংসার করে গিয়েছে। আর তোমরা হয়েছো সব ননির পুতুল। পান থেকে চুন খসলেই ছেড়ে দিতে হবে। এসব আমার সংসারে চলবে না। বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতেই থাকতে হবে তোমাকে। মায়ের অনর্গল বলা কথা কানে গেল না। কেবল একটি কথাতেই আটকে রইল মালিহা। নিজের কথা ভাবছে সে স্বার্থপরের মতো। সত্যি সে স্বার্থপর। কান্নারা বাদ মানছে না, গড়িয়ে পড়ছে চিবুক বেয়ে। জামিলা বেগম বৌমার এমন কঠিন ব্যবহারের সাথে অভ্যস্ত নন। তিনি অবাক হয়েছেন বটে। নাতনির কান্না তার ভঙ্গুর হৃদয়ে আঁচড় কাটল। মায়া বেগম মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তুমি যেমন কারোর স্ত্রী, কারো মা, তেমনি মালিহা তোমার প্রথম সন্তান। ভুলিয়া যাও না। কঠিন হইতে হইতে ইস্পাত হইও না। বিবেক বুদ্ধি সব হারিয়াতেছ দিন দিন। কেমন মা তুমি? মায়া বেগম মায়া দেখালেন না মেয়ে কিংবা শাশুড়ির প্রতি। যন্ত্রের ন্যায় বললেন, আপনি যা বুঝবেন না তা নিয়ে কথা বলবেন না আম্মা। বয়স হয়েছে, খান ঘোরাফেরা করেন, কিন্তু আমার সংসারে নাক গলাবেন না। আমার মেয়েকে আমি কি করব না করব সবটা আমার বিবেচনা। এখানে কারো কথা শুনতে ইচ্ছুক নয় আমি। আর একটা কথা, এসব কথা যদি তিনজন ব্যতীত আর একটা কাকপক্ষীও জানে, আমি এক কাপড়ে বাড়ি ছাড়বো বলে দিলাম। অপমানে চোয়াল ঝুলে পড়ল জামিলা বেগমের। তার বয়স এ পর্যন্ত এত কঠিন কথা বলার সাহস করেনি কেউ। বয়স হলে মানুষ হয়ে যায় খড়কুটোর মতো।
কেউ আর দাম দেয় না। লজ্জায় অপমানে মালিহার দিকে তাকানোর সাহস করলেন না তিনি। লাঠি ভর দিয়ে ঠক ঠক করতে করতে নিজের রুমের দিকে এগোলেন। চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা পানি মুছে ফেললেন সযত্নে, পাছে কেউ দেখে ফেলে। আজ বড্ড মনে পড়ছে তার বুড়ো মানুষটাকে। তিনি থাকলে হয়তো ছেলের বইয়ের মুখ থেকে এমন কথা শুনতে হতো না তাকে। দাদু চলে যেতেই মালিহা উঠে বসল। যাওয়ার আগে মায়ের উদ্দেশ্যে বলে গেল, দাদুর সাথে আজ যে ব্যবহার করলে এর কোনো ক্ষমা হয় না। আমি যাব সেখানে। এই নিয়ে চিন্তা করতে হবে না, নিশ্চিন্তে থেকো। আব্বুও জানবে না কিছু। গটগট শব্দ তুলে চলে গেল মালিহা। সবাই চলে যেতেই কঠিন চোখ দুটো ঝাপসা হলো। মায়া বেগম খুব ভালো করে জানেন নিজের মেয়ে এবং মায়ের মতো শাশুড়ির কাছ থেকে আজীবনের মতো ভালোবাসা, স্নেহ, সম্মান হারালেন, কিন্তু তিনি যে নিরুপায়। জামিলা বেগম ছোট্ট ছেলের কাছে ফোন করলেন। অভ্যাস থেকে কল কেটে দেওয়া হলো। কিছুক্ষণ বাদেই আবার ফোন এলো। জামিলা বেগম কাপা কাপা হাতে ফোন রিসিভ করলেন, বললেন, আমারে নিয়ে যাবি ছোট খোকা? ওপাশ থেকে আওয়াজ ভেসে আসলো, মলিহা, কাল চলে যাবে তাই মন টিকছে না বুঝি? কাল আমাদের যেতে বলেছেন ভাবি, তখন না হয় নিয়ে আসবো। অবশেষে তুমি যে আসতে চাইছো, তাই তো অনেক ছেলে মেয়ে সব সময় তোমার কথা বলে। জামিলা বেগমের কথা বাড়াতে ইচ্ছে করল না, ছোট্ট করে বললেন, আচ্ছা রাখ তাহলে। মালিহা দরজায় দাঁড়িয়ে সবটা শুনল। তার দাদু অভিমান করে চলে যেতে চাচ্ছেন। চোখ মুছে পেছন থেকে জড়িয়ে ধরল দাদুকে। ঝরঝর করে কেঁদে ফেললেন জামিলা বেগম। কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে মালিহার। কথা জড়িয়ে যাচ্ছে, অস্পষ্ট কণ্ঠে শুধালো, মেয়ে মানুষের বুঝি কোনো বাড়ি হয় না দাদু? যার যতদিন ইচ্ছে ততদিন থাকতে দিবে, ইচ্ছে হলে আবার তাড়িয়ে দিবে। এমন জীবন কি হওয়ার কথা ছিল দাদু? নাতনির কথার উত্তর নেই 70 পেরোনো বৃদ্ধার কাছে। তিনি নিজেই যে খড়কুটোর মতো ভেসে বেড়াচ্ছেন। কিচেনে ব্যস্ত হাতে রান্না বান্না করছেন মায়া বেগম। জামিলা বেগম দরজায় খিল এঁটে বসে আছেন। অন্য সময় হলে শাশুড়ি বৌমা খুনসুটিতে মেতে উঠতেন। এই তো কিছুদিন আগে মালিহাকে দেখতে আসবে জন্য কত আয়োজন করলো শাশুড়ি বৌমা মিলে। সকলে কত হাসি খুশি ছিল। সেসব সুন্দর সময়ের কথা মনে পড়তেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মায়া বেগমের। হঠাৎ চোখ পড়ল ড্রয়িং রুমের দিকে। কাঁধে ব্যাগ চাপিয়ে মালিহা দ্রুত পায়ে কোথাও যাচ্ছে। চুলায় রান্না রেখে ছুটে এলেন মায়া বেগম। পেছন থেকে মেয়েকে ডেকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ সকাল সকাল? ভার্সিটি। তবুও কেন পা বাড়াচ্ছ? ধমকে ওঠেন মায়া বেগম। মায়ের ধমকে এখন আর ভয় পায় না মালিহা, শুধু বলল, সেখানে গেলে নিশ্চয়ই আমার মন মর্জি মতো ভার্সিটি যেতে পারবো না। যেহেতু চলেই যেতে হবে, তাই গুরুত্বপূর্ণ কিছু নোটস নিয়ে আসবো বান্ধবীদের থেকে। এত ভয় পাওয়ার কি আছে? পালিয়ে যাচ্ছি না তো। মালিহা! মালিহা তোয়াক্কা করল না, গটগট করে হেঁটে বেরিয়ে গেল। মায়া বেগম ছুটলেন শাশুড়ি মায়ের রুমে। দরজায় কয়েকবার কড়া নাড়তেই জামিলা বেগম দরজা খুললেন। মায়া বেগম অভিযোগ করলেন, দেখলেন আম্মা আপনার নাতনির কাণ্ড? দুপুরবেলায় মেহমান আসবে তার শ্বশুর বাড়ি থেকে, অথচ এখন সে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। তারা এসে ওকে না দেখলে কি ভাববে বলুন তো? জামিলা বেগম অল্প কথায় উত্তর সারলেন। রিস্কার চলমান 3টি চাকা এসে থামলো ভার্সিটির গেটের সামনে। মালিহা ভাড়া মিটিয়ে নেমে পড়ল। চারিদিকে নজর বুলিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজলো কিছুক্ষণ, পেয়েও গেল। রোদের উত্তপ্ত তেজ সরাসরি এসে মুখে লাগছে, চামড়া ঝলসে যাবার জোগাড়। মালিহা ক্যাম্পাসের দিকে না গিয়ে কাঙ্ক্ষিত মানুষটির দিকে এগিয়ে গেল। হতে পারে এটাই তাদের শেষ সাক্ষাৎ। আজকাল আরহামকে আর বাইকে উড়ে বেড়াতে দেখা যায় না। সিনিয়র হিসেবে বেশ কদর তার, কিন্তু ইদানিং সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যেদিন মালিহার বিয়ে হলো ঠিক সেদিনই তার ঠোঁট দুটো প্রথমবারের মতো সিগারেটের ছোঁয়া পেয়েছিল। সে কি খেলো, কোথায় গেল, এসবের কোনো খোঁজ খবর রাখেন না তার পরিবার। কোনো এক অজানা কারণে তার বাবাও তার উপর থেকে স্নেহের নজর সরিয়েছেন। হয়তো মা না থাকার জন্য। সেজন্যই তো কথায় বলে, মা না থাকলে বাপ হয় তালই। নিজ পিতার সামনে সৎ মা যেদিন যা নয় তাই বলে অপমান করেছিল, ঠিক সেদিনই আরহামের মনে হয়েছিল এ বাড়িতে তার প্রয়োজন ফুরিয়েছে। বাবার নীরব অভিব্যক্তি বড্ড কষ্ট দিয়েছিল সেদিন। তাই তো এক এক করে অধিকার ছেড়ে দিচ্ছে ছেলেটা। বাইকে ধুলো জমে, অথচ যত্ন নিয়ে মোছা হয় না। খাবারের টেবিলে তার বসার চেয়ারটাও শূন্য পড়ে থাকে। মাথা গোজার একটা ঠাঁই হলে একেবারে সরিয়ে ফেলবে নিজেকে। চাকরির ইন্টারভিউ যেদিন না থাকে সেদিন ভার্সিটির
সামনের চায়ের ছোট্ট টঙের দোকানে আধখোলা শার্টে এলোমেলো চুলে সিগারেট ফুঁকতে দেখা যায় আরহামকে। ভার্সিটিতে তার কাজ নেই, মাস্টার শেষ হয়েছে আরো কয়েক মাস আগে, অর্থাৎ এখানেও তার প্রয়োজন ফুরিয়েছে। তবুও আসে যদি তার জ্বালাময়ীকে দেখা যায়। এক পলক মস্তিষ্ক বলে সে অন্যের, তাকে দেখা তোমার জন্য পাপ, কিন্তু অবুঝ মন বলে ভালোবাসায় আবার কিসের পাপ। একটু দূরত্ব রেখে মালিহা সোজা গিয়ে আরহামের পাশে বসলো। দোকানিকে দুধ চায়ের অর্ডার দিল, তারপর আরহামের দিকে মুখ ঘুরিয়ে শুধালো, ভালো আছেন আরহাম ভাই? আরহাম বিস্ময় ভরে দেখছে মালিহাকে। পরিচয়ের পরে কখনো মালিহা নিজ থেকে তার সাথে আগ বাড়িয়ে কথা বলতে আসেনি, আর না পাশাপাশি বসা হয়েছে কখনো। মেয়েটিকে দেখেই বুকে চিনচিন ব্যথা হতে লাগলো আরহামের। মালিহার জবাবের আশায় তাকিয়ে আছে তার দিকে, নিজের বিস্ময় কাটিয়ে জবাব দিল, ভালোই। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আজ চলে যাচ্ছি। কোথায়? শ্বশুর বাড়িতে। ও। চুপ রইল আরহাম। বলার মতো কিছু খুঁজে পেল না ছেলেটি। শ্বশুরবাড়ি যাবে তাকে কেন বলতে এসেছে, নাকি তাকে জ্বালাতে এসেছে মেয়েটি? মনের মধ্যে যে তুষের আগুন জ্বলছে তাতে আরেকটু খুঁচিয়ে দিতে এসেছে সে। নীরবতা গ্রাস করে নিল মালিহা আরহামকে। দোকানে চা বানিয়ে দিলে আগ্রহ নিয়ে পুরোটা চা খেলো মালিহা। চায়ের বিল দিয়ে দুটো ব্রেড কিনে নিল। ব্রেঞ্চে ছেড়ে ওঠার সময় আরহামের উদ্দেশ্যে বলে উঠল, ভালোবাসতে হলে সাহসী হতে হয় আরহাম ভাই, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়, তবেই না পূর্ণতা পায়। কেন সেদিন আরেকটু শক্ত হয়ে বললেন না আমার জন্য অপেক্ষা করো? কেন থেকে যেতে বললেন না আরহাম ভাই? তাহলে আজ হয়তো সম্পর্কের হিসাবটা অন্যরকম হতো। চলো। আরহামকে এক আকাশ দ্বিধায় রেখে হেলে দুলে ক্যাম্পাসের দিকে এগিয়ে গেল মালিহা। প্রতিটা শব্দ উচ্চারণের সময় কেঁপে কেঁপে উঠছিল তার কণ্ঠনালী। বেকারত্বের বেড়াজালে আটকে থাকা যুবকদের হতাশা বিষণ্ণতার শেষ থাকে না। গোটা দুনিয়ার কাছে তারা হয়ে যায় আবর্জনা। ভালোবাসার মানুষটিকে হারিয়ে ভাগ্যের অন্বেষণে রাস্তায় রাস্তায় ঘুরে পৃথিবীতে সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হচ্ছিল নিজেকে আরহামের। মালিহার বলা কথাগুলো ঠিক হৃদয়ের মাঝ বরাবর গিয়ে আঘাত হেনেছে। সত্যি কি তার ত্রুটি ছিল? আর একটু শক্ত হওয়া উচিত ছিল? আরহামের খুব করে বলতে ইচ্ছে হলো, যাদের পায়ের তলার মাটি থাকে না তাদের শক্ত হতে নেই। তারা বেশি বেড়ায় জনপথের আনাচে কানাচে, কোথাও স্থির হবার অধিকার তাদের নেই। মনের কথা মনেই পড়ে রইল। ততক্ষণে মালিহা তার চোখের আড়াল হয়েছে। ফের দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। তার জীবনে কিছুই রইল না, কিচ্ছু না। পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন ধরালো। ফুঁকতে ফুঁকতে এগিয়ে গেল অজানা কোনো এক গন্তব্যে। হঠাৎ আরহামের মস্তিষ্কে এক অজানা চিন্তা এসে হানা দিল। ভাবতে ভাবতে চলমান পা দুটো থেমে গেল। তবে কি তার জ্বালাময়ী ভালো নেই? সুখে থাকলে তো এসব বলতে আসতো না। না, মস্তিষ্ক এত প্রেশার নিতে পারে না। ঝিমঝিম করে ওঠে মাথা, চোখে অস্পষ্ট দেখে চারিপাশ। বান্ধবীদের বিদায় দিয়ে সময়ের আগেই ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে মালিহা। আজও বেশ গরম পড়েছে, পড়বেই তো। আবহাওয়া এখন উষ্ণ, একটু বেশি উষ্ণ। উষ্ণ মালিহার মন মেজাজ। তেজি রোদ মুখে এসে পড়ছে। কপালে হাত ঠেকিয়ে রোদ আটকানোর চেষ্টা করলো। এদিক ওদিক খুঁজে একটা রিস্কাও পেয়ে গেল, কিন্তু মুশকিল হলেও ভাড়া দিতে গিয়ে। রিস্কাওয়ালা দ্বিগুণ ভাড়া চাইল। অন্য সময় হলে ঝগড়া বেঁধে যেত মালিহার, কিন্তু আজ চুপচাপ ভাড়া মিটিয়ে দিল। তার সাজানো গোছানো ছোট্ট জীবনটায় যেখানে ভেঙে চুরে শেষ হতে বসেছে, সেখানে রিস্কাওয়ালার আর দোষ কোথায়? গেটের ধারে একটি বেওয়ারিশ বয়স্ক কুকুর বসে থাকে। বাড়ি পাহারা দেয় সে। মালিহা ব্যাগ থেকে ব্রেড দুটো পিস বের করে এগিয়ে দেয় কুকুরটির দিকে। খাবার দেখে চকচক করে ওঠে চোখ দুটো। মুখ দিয়ে কি সব শব্দ করে কুকুরটি। হয়তো কৃতজ্ঞতা জানান দিচ্ছে সে। মালিহা হাসে। হয়তো এটাই তাদের শেষ দেখা। মৃত্যুর যে ধরা বাঁধা কোনো সময় নেই, যখন তখন হানা দিতে পারে। সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে স্পষ্ট দেখা যায় দরজার সামনে একটি ঝুঁকে জুতা খুলতে গিয়ে মালিহার চোখ পড়ে গেল সিঙ্গেল সোফায় বসা সফেদ রঙা পাঞ্জাবিতে আবৃত জাওয়াদকে। সে এক মনে ফোন স্কল করতে ব্যস্ত। টি টেবিলের উপর হরেক রকম নাস্তা সাজানো, অর্থাৎ তাদের আগমনের বেশিক্ষণ হয়নি। জাওয়াদকে দেখা মাত্র ক্রোধ ঘৃণায় চোখ বন্ধ করে ফেললো মালিহা। লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলালো। এগিয়ে গেল বাসার ভেতরে। মায়া বেগম ও তার ছোট যা মিলে ছোটাছুটি করে নাস্তার আইটেমগুলো এনে মেহমানদের সামনে রেখেছেন। পথিমধ্যে মালিহাকে আসতে দেখে মেজাজ তেতে উঠল মায়া বেগমের।
মেয়ের দিকে চোখ গরম করে তাকালেন। মালিহা পাত্তা দিল না মায়ের উষ্ণ চাহনির। নিজ মা যখন মেয়েকে সংসার বাঁচানোর খোরাক মনে করে অপমানিত স্থানে মেয়েকে পাঠাতে পারে, সেই মায়ের নরম কিংবা গরম কোনো চাহনির কদর নিশ্চয়ই মেয়ের তোয়াক্কা করা উচিত নয়। ছোট চাচি মালিহাকে দেখে আলতো হাসলেন। মালিহাও একটু হাসি ফিরিয়ে দিল প্রত্যুত্তরে। সামনে এগোতেই চোখে পড়ল শ্বশুর ভাসুর যা ও তাদের 3 বছরের মেয়েকে। রিপ্তি এসে জড়িয়ে ধরল মালিহাকে। বাকিরা সকলে কৌশল বিনিময় করলেন, কেবল চুপ রইল জাওয়াদ। অবশ্য মালিহাও আশা করেনি জাওয়াদ তার সাথে কথা বলবে। মালিহা নিজের রুমের দিকে না গিয়ে দাদুর রুমে গেল সোজা। জামিলা বেগম বেগে কাপড় গোছাচ্ছেন, তাহলে সত্যি তিনি নির্বাসনে যাচ্ছেন। মালিহা দাদুর রুমে থাকা হাতল দেয়া চেয়ারটাতে বসলো, হিজাব খুলে পাশে রাখলো। দাদুকে জিজ্ঞাসা করলো, তাহলে চলেই যাচ্ছ? চোখ তুলে একবার দেখলেন নাতিকে, হাসলেন একটু, প্রত্যুত্তরে বললেন, মেহমানের বেশি দিন এক জায়গা থাকানোর নিয়ম নাই বুবু। 2 দিন থাইকা চলিয়ে যেতে হয়, না হলে কোথায় আছে কুটুম বাড়ি মধুর হাড়ি, 2 দিন পর ঝাঁটার বাড়ি, ওই ঝাঁটার বাড়ি খাইতে হয়। দাদুর চোখের দিকে তাকানোর সাহস হয় না মালিহার। শেষ বয়সে এসে থাকা খাওয়ার খোটা শোনার মতো দুর্ভাগ্য হয়েছে তার। এই দুঃখ বোঝা বইতে না পারলেও আন্দাজ করতে পারে মালিহা, আজ তার জন্য দাদুকে তার চেনা স্থান ছাড়তে হচ্ছে। নিজের ছেলের বাসাকে পরের বাড়ি মনে করছেন। সবকিছুই তো তারই জন্য। অপরাধ বোধে ভোগে মালিহা। দাদু কিংবা পরিবারের অন্য কোনো সদস্য কাউকেই কষ্ট দিতে চায়নি সে। প্রসঙ্গ বদলে মালিহা ফের জিজ্ঞাসা করল, আবার কবে আসবে? জামিলা বেগম প্রত্যুত্তর করলেন না। তসবিহ হাদিসের বইগুলো ব্যাগের সাইড পকেটে ভরে বললেন, ঘাম গতরে বর্ষা থাইকো না, মা বকবে পরে। গোসল দাও, সকালে আইসো, তাদের কাছে কাছে থাকো, খারাপ দেখাবে। মালিহা উঠে দাঁড়ালো। যাওয়ার আগে দাদুর দুঃখী বিষণ্ণ মুখখানার দিকে তাকালো। শেষ বয়সে মানুষটা দারুণ দুঃখ পেল। গোসল সেরে ছোট ছোট গোলাপ ফুলের এমব্রয়ডারি করা সুতির কামিজ সেট পরল মালিহা। কপাল পর্যন্ত ওড়না টেনে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রীতি মালিহাকে দেখা মাত্রই কাছাকাছি এসে দাঁড়ালো। চোখাচোখি হলো জাওয়াদের সাথে। নিঃসন্দেহে জাওয়াদ অসম্ভব সুন্দর। চেহারায় যতটা মুগ্ধতা, ঠিক ততটাই কুলুষিত তার ব্যবহার। চোখ নামিয়ে নেয় মালিহা। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে রিপ্তি মালিহার হাতে একটি শপিং ব্যাগ ধরিয়ে দিল, বলল, শাড়িটি পরে যাবে। মালিহা জানালো, আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা বেশ, আমি পরিয়ে দিব। এখন যাও তো, জাওয়াদের পাশে বসো। কতদিন বাদে দুজনের দেখা। জাওয়াদ কিছুটা চেপে বসলো, জায়গা করে দিল মালিহাকে। অবাক হলো মালিহা, লোকটা কি চাইছে তাহলে? মালিহাকে বিদায় দেওয়ার সময় মায়া বেগম অশ্রুসিক্ত নয়নে মেয়েকে জড়িয়ে ধরতে গেলেন। নিজেকে সরিয়ে নিল মালিহা। মায়ের মুখপানে একটিবার তাকালো না। গটগট করে হেঁটে গাড়িতে গিয়ে উঠল। নিজ মা যখন খুব যত্ন নিয়ে দুঃখ কষ্ট উপহার দেয়, তখন সেই দুঃখ কষ্টের যন্ত্রণা সহ্য করা যায় না। কথায় আছে না, পর মানুষের দুঃখ দিলে মেনে নেওয়া যায়, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। চোখের আড়াল না হওয়া পর্যন্ত মেয়ের দিকে মায়া বেগম হতভম্ব হয়ে ঝাপসা চোখে তাকিয়ে থাকলেন। এই মেয়েকে তিনি চিনেন না। মেয়েটা রাগী জেদি হলেও মনটা নরম, মা বলতে পাগল প্রায়। সেই মেয়ের এমন রূপ মায়া বেগমের মেনে নিতে বড্ড কষ্টই হলো। পরক্ষণে মনকে মিছিয়ে বুঝ দিলেন, সুখী হলে তখন মাকে ঠিক মনে পড়বে, অভিমান ভেঙে আবার মায়ের কাছে ছুটে আসবে। বিকেলে নুয়ে পড়া রোদের ফালি জানালার কাজ ভেদ করে চোখে মুখে লাগছে। মালিহা সেই তেজহীন আলোর দিকেই তাকিয়ে আছে এক মনে। পাশে জাওয়াদ বসে আছে। মফস্বলে সরু পিচঢালার রাস্তা দিয়ে গাড়ি চলছে মাঝারি গতিতে। মালিহার যা ও মেয়ের মধ্যে টুকটাক কথোপকথনে আওয়াজ ভেসে আসে। জাওয়াদের শরীর থেকে মিষ্টি কিন্তু ঝাঁঝালো একটা সুঘ্রাণ এসে নাকে লাগছে মালিহার। চোখ মুখ কুঁচকে যায় বিরক্তিকর পারফিউমের গন্ধে। নিজেকে আরেকটু গুটিয়ে নেয় মেয়েটি। জাওয়াদ আর চোখে একবার মালিহাকে দেখলো, পরক্ষণেই ব্যস্ত হয়ে গেল নিজ ফোনে। মেহমান বিদায় নেয়ার পরে মালিহার চাচা চাচিও বাসায় ফেরার জন্য তোড়জোড় শুরু করলেন। বড় এক ব্যাগ টানতে টানতে জামিলা বেগম খুটখুট করে হেঁটে আসতে লাগলেন। মায়ের হাত থেকে বড় ব্যাগটি নিজের হাতে নিলেন মালিহার ছোট চাচা। মৃদু ধমকে মাকে বলেন, তুমি কোনো বুদ্ধিতে এত বড় ভারী ব্যাগটা আনতে গেলে? হাত থেকে পড়ে গিয়ে ব্যথা পেলে কি হতো ভাবতে পারছো?
জামিলা বেগম ছেলের কথার প্রত্যুত্তর করলেন না। তিনি চারপাশটা একবার নজর ঘুরিয়ে দেখলেন। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এ বাড়িতেই তিনি যৌবনকাল থেকে এ পর্যন্ত সময় কাটিয়ে এসেছেন। তার বুড়োর সাথে হাজারো স্মৃতি জড়িয়ে আছে বাড়ির আনাচে কানাচে। অভিমানী কিশোরীর ন্যায় চোখ ভরে জল আসতে চায়। জামিলা বেগম নিজেকে সংযত করেন। কোথায় যাচ্ছ মা? ওদের সাথে। জামিলা বেগমের এক কথার জবাব দেন। কিন্তু কেন? বিস্ময় বোধ যেন কমছেই না বড় ছেলের। মেয়ের বিদায়ে পিতার মন বেদনায় মুষড়ে পড়েছে। এখন আবার মায়ের চলে যেতে চাওয়ায় কষ্টটা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। জামিলা বেগম বলেন, ছেলে তো আমার একটা না বাবা। তোমার ওইখানে যেমন থাকতে হয় ওদের তো দেখতে হয়। যদিও এই বুড়ো বয়সে দেখবে আর কি, বরং বোঝা হইয়া থাকতে হবে। মা, কি সব বলছো? বোঝা কেন হতে যাবে তুমি? ছোট ছেলের রাগে কণ্ঠের পিঠে ঠোঁট ভিজিয়ে হাসেন জামিলা বেগম অবুঝ বালিকার ন্যায় বলেন, কথার কথা আর কি। মায়া বেগম একটি কথাও বলেন না, কেবল বিস্ময় নিয়ে দেখলেন সবটা। সকলে চলে যেতেই রুমের দরজায় খিল আটলেন, আশ্রে পড়লেন বিছানায়। 40 পেরোনো মধ্যবয়স্ক গৃহিণীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ফুপিয়ে কেঁদে উঠলেন, মন কুক ডাকছে। বারবার একটা কথাই মনে হতে লাগলো, একদিক বাঁচাতে গিয়ে বাকি 3 দিক ভেঙে গুড়িয়ে ফেললেন না তো? শ্বশুরালয়ে মালিহার পদধূলি পড়ল মাগরিবের পরে। চারপাশে তখন আবছায়া আধার নেমেছে। জাওয়াদের হাতের মুঠো বন্দিতে তার নরম কোমল হাতজোড়া আটকানো। পেছন পেছন এগিয়ে চলছে নিঃশব্দে। যতই এগিয়ে যাচ্ছে ঠিক ততই ভয়ভীতি দানা বাঁধছে মনে। এ বাড়িতে কাটানো প্রথম রাতের অভিজ্ঞতা তার মন থেকে এতটুকু মোছেনি, বরং প্রতিদিনই সেখানে ঘৃণার পারদ পুরো হতে থাকে। শাশুড়ি মা সদর দরজা থেকে এগিয়ে নিয়ে যান ছোট্ট বৌমাকে। আহ্লাদে অভিযোগ করেন, মায়ের বাড়িতে গিয়ে এই মাকে একেবারে ভুলে গিয়েছো দেখছি। তা কেমন আছো মা? মালিহা ঋণের কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ রেখেছেন ভালো। বাতের ব্যথাটা একটু বেড়েছে শুধু। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে এসো। বাড়ির পরিবেশ প্রথম দিনের তুলনায় বেশ শান্ত নীরব। বাড়িতে মানুষের আনাগোনা নেই। মালিহাকে বসে থাকতে দেখে এগিয়ে গেল জাওয়াদ, বলল, চলো ফ্রেশ হয়ে তারপরে এসো। এইভাবে বসে থাকলে অস্বস্তি আরো বাড়বে। চমকে ওঠে মালিহা। জাওয়াদের মুখ থেকে এমন মিষ্টি কথা হজম করতে কষ্ট হয় তার। মালিহা চমকায়িত দৃষ্টি নজর এড়ায় না জাওয়াদের। ঠোঁট এলিয়ে হাসে ছেলেটি। তা দেখে বড়সড় ধাক্কা খায় মালিহা। এই ছেলেকে এর আগে এভাবে হাসতে দেখেনি সে। অবশ্য দেখেছি বা কতক্ষণ। বিস্ময় নিয়ে জাওয়াদের পিছু পিছু হেঁটে আসে। রুমে ঢুকে আলমারির এক পাল্লা খুলে মালিহার উদ্দেশ্যে বলে, এই পাশটাই তোমার প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে, পাশের দিকটাই আমার। তোমার পছন্দ মতো পোশাক পরতে পারো। এ বাড়িতে এই নিয়ে কেউ কিছু বলবে না। চেঞ্জ করো, আমি বাইরে আছি, প্রয়োজন পড়লে দেখো। মালিহা জাওয়াদ বেরিয়ে যেতেই গুটি গুটি পায়ে এগিয়ে যায় আলমারির খোলা পাল্লার দিকে। কখনো কি ভেবেছিল এ বাড়িতে তাকে আবার ফিরতে হবে? অথচ এবারের আলমারির একটা কর্নার তার জন্য বরাদ্দ করা হয়েছে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। কয়েকটি কামিজ সেট আর লং কুর্তি চোখে পড়ল মালিহার। সবুজ রঙের একটা সালোয়ার সেট বের করে ওয়াশরুমে ঢুকলো। মুখ ধুতে গিয়ে বেসিনের আয়নায় নিজেকে দেখে মালিহা। শুভ্র বর্ণের গোলাকার এক নারী মুখ। ঠোঁটের নিচে তিলটা চকচক করে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। নিজের দিকে তাকিয়ে ভীষণ কান্না পায় মেয়েটির। চরম অপমানিত স্থানে তাকে ফিরে আসতে হয়েছে। আপন জনেরা তাকে একটু ঠাঁই পর্যন্ত দিল না। বিষিয়ে ওঠে মন মস্তিষ্ক। এ কেমন জীবন তার? নিজমা বোঝা মনে করে তাড়িয়ে দিল। স্বামী নামক মানুষটা প্রথম রাতেই নিজের হিংস্র রূপ দেখাতে কার্পণ্য করল না। কি ক্ষতির বাকি আছে তার জীবনে? মুখে হাত চেপে ডুকরে কেঁদে ওঠে মেয়েটি। বহু কষ্টে এতক্ষণ কান্না চেপে রেখেছিল। ওয়াশরুমের জনশূন্য একাকী স্থানে সব আবেগ উগরে আসে। নিজেকে আটকানোর চেষ্টাটুকু করল না। অস্পষ্ট স্বরে বারবার শুধু একটি বাক্যই আওড়ালো, আমাকে কষ্ট দেওয়া মানুষগুলো যেন ছাড় না পায়। বেশ সময় নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো মালিহা। ভিজে তাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে পুরো রুম পায়চারি করলো একবার। দরজায় ঠক ঠক শব্দে পায়চারি থামিয়ে দরজা খুলে দিল। ওপাশে হাসি হাসি মুখ করে রিপ্তি দাঁড়িয়ে আছে। মালিহাকে দেখে বিস্তৃত হলো মুখের হাসি। ওপাশে দাঁড়িয়েই বলল,
তোমার মা কথা বলবেন, নাও কথা বলো। মায়ের সাথে কথা বলতে একটুও মন চায় না মালিহার, তবু হাত বাড়িয়ে ফোনটা নিল। স্বভাব সুলভ রীতি ফোন দিয়েই চলে গেল। ফোন কানে নিয়েও চুপ রইল মালিহা। মায়া বেগম ওপাশ থেকে জিজ্ঞাসা করলেন, ঠিক মতো পৌঁছেছিস তো? সবাই ভালো আছে? সব ঠিকঠাক আছে তো? মায়ের প্রত্যেকটা কথা ন্যাকামি মনে হলেও মালিহার। একটা মানুষ ঠিক কতটা অবুঝ হওয়ার ভান করলে অত্যাচারিত স্থানীয় মেয়েকে পাঠিয়ে এমন অবুঝ প্রশ্ন করতে পারে। মালিহার মন আবারও বৃতৃষ্ণায় ছিয়ে যায়। দাঁতে দাঁত চেপে কোনো রকমে বলে, নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, রাখছি। ওপাশ থেকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দেয় মালিহা। ধপ করে বসে পড়ে বিছানায়। নিজেকে বড্ড অসহায় মনে হয়। কি আছে জীবনে তার? একটা শক্ত খুঁটি নেই তার। শান্তির শ্বাস ফেলার মতো স্থানটুকু তার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। মিনিট 10 বাদে জাওয়াত ফিরে আসে। মালিহাকে কাঁদতে দেখে থমথমি হয়ে আসে তার মুখশ্রী। এগিয়ে যায় মালিহার দিকে। জাওয়াতকে দেখে নিজেকে সামলায় মালিহা। তাওয়ালেতে চোখ মুছে নেয় দ্রুত। শয়তান দাঁড়িয়ে পড়ে বিছানা থেকে। কান্নাকাটির জন্য লোকটা আবার কিছু বলবে নাকি? চোখে মুখে আতঙ্ক বিরাজমান। মালিহার একেবারে কাছাকাছি গিয়ে দাঁড়ায় জাওয়াত। ঠিক যতটা কাছে গেলে একে অন্যের শ্বাস প্রশ্বাসের আওয়াজ শোনা যায়। জাওয়াতকে নিজের এতটা কাছে আসতে দেখে মালিহার নিঃশ্বাস আটকে যাওয়ার জোগাড়। নিজেকে সরিয়ে নেয়ার চেষ্টা করতে গেলে জাওয়াতের পুরুষালী শক্তপোক্ত হাতের বন্ধনে আটকা পড়ে তার হাত। মুখ নামিয়ে নেয় মেয়েটি। জাওয়াতকে সে মারাত্মক ভয় পায়। এ কথা সে কিছুতেই অস্বীকার করতে পারে না। মালিহার হাত ছেড়ে জাওয়াতের হাত গিয়ে ঠেকে মালিহার থুতনিতে। থুতনি উঁচিয়ে মালিহার চোখের দিকে তাকিয়ে নরম স্বরে জাওয়াত বলে ওঠে, আমি খুব দুঃখিত মালিহা। নতুন জীবনের সূচনা লগ্নে যেখানে আদর, ভালোবাসা আর যত্নে মুড়িয়ে দেওয়ার কথা ছিল, সেখানে আমি তোমাকে দিয়েছি এক টুকরো বিষাদ, অযত্ন। সেদিনের ব্যবহারে আমি লজ্জিত, দুঃখিত। রাগের মাথায় যে ভুল আমি করেছিলাম, সেই লজ্জায়, ঘৃণায় আয়নায় নিজের চোখের দিকে তাকাতে পর্যন্ত পারছিলাম না। এরপরও তোমার সামনে আমি কোন মুখে দাঁড়াতাম বলো? জাওয়াতের একের পর এক ভালো মানুষই সহ্য হয় না মালিহার। ভয়, ঘৃণা, লজ্জায় মস্তিষ্ক এলোমেলো হয়ে যায় মুহূর্তেই। হাত পা অসাড় হয়ে আসে, মাথা ঝিনঝিন করতে থাকে, ঝাপসা হয়ে আসে দৃষ্টিশক্তি। নিজেকে আর দাঁড় করিয়ে রাখতে পারে না। মুহূর্তে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মেয়েটি। বেশ অনেকটা সময় পরে মালিহার জ্ঞান ফিরে। রুমে তখন মালিহার শাশুড়ি মা এবং যা বসেছিল। শোয়া থেকে উঠে বসতে গেলে ঋদ্ধি গিয়ে ধরে বসিয়ে দেয়। শরীরে তখনও দুর্বলতার ছাপ স্পষ্ট। শাশুড়ি মা বড় বৌমার উদ্দেশ্যে বলেন, ওর তো জ্ঞান ফিরেছে। জাওয়াত যে ওষুধগুলো এনে দিয়েছে সেগুলো খাওয়াতে হবে। তাতে দুর্বলতা, ক্লান্তি ভাব কমবে। তুমি ওর জন্য খাবারটা বেড়ে নিয়ে এসো। এই শরীর নিয়ে নিচে গিয়ে কাজ নেই। ঋদ্ধি মাথা দুলিয়ে বলল, জি আচ্ছা আম্মা। তারপর দ্রুত পা চালিয়ে রুম ত্যাগ করল। ঋদ্ধি মেয়েটির মধ্যে হাসি খুশি চঞ্চলতা বিরাজমান। মালিহা তাকে যতবার দেখেছে ততবারই মুখে স্বভাবসুলভ মিষ্টি হাসিটা লেগে থাকতে দেখেছে। শাশুড়ির আচরণও বেশ কোমল। বাড়ির অন্যান্য সদস্যরাও সবার দিক থেকে ভালোই। শুধু ভালো না, মালিহার সব থেকে কাছের মানুষটা। মেয়ে মানুষের সংসার জীবন কখনো সহজ হয় না। শ্বশুরালয়ে প্রতি পদক্ষেপে মেনে নিয়ে মানিয়ে চলার যুদ্ধ করে যেতে হয়। যে সবকিছু মেনে নিয়ে চলতে পারে দিন শেষে সেই সুখী হয়। এই তো আজীবনের সংসার মন্ত্র। শ্বশুর বাড়িতে স্বামীর ভালো ব্যবহার, সাপোর্ট, ভালোবাসা হলো একজন নারীর জন্য মুখ্য। বাকি সদস্য যেমন শাশুড়ি, ননদ, যা, এরা সব গণ্য। এরা ভালো না হলেও নির্দ্বিধায় সংসার করা যায়। এদেশে 100 ভাগের মধ্যে 80 ভাগ নারীর জীবন কেটে যায় শাশুড়ি, ননদ, জায়ের কটূক্তি হজম করতে করতে। কিন্তু দিন শেষে যদি স্বামী নামক মানুষটা বুকে স্থান পাওয়া যায়, শান্তিতে তার বুকে মাথা রেখে রাত্রি যাপন করা যায়, তাহলে নারী তার সারাদিনের লাঞ্ছনা গঞ্ছনা ভুলে থাকতে পারে। মনে জমা হওয়া কষ্ট স্বামীর আদুরে স্পর্শে ঝরঝর করে ঝরে পড়ে। মালিহার অভিমান হয়। সৃষ্টিকর্তার প্রতি তার অভিমান জমে। কেন তার জীবনে জাওয়াতের মতো মানুষ আসলো? মাথার ঠান্ডা তরলের অস্তিত্ব অনুভব করতে মালিহার ভাবনার জগৎ থেকে ফিরে আসে। শাশুড়ি মা মাথার তালুতে নারকেল তেল দিয়ে দিচ্ছেন।
উত্তপ্ত মাথাটা কিছুটা শীতল হলো। আবেশে মালিহা চোখ বন্ধ করে ফেলল। ততক্ষণে রিপ্তি খাবার নিয়ে চলে এসেছে। বিছানার একপাশে খাবারের ট্রেটা রাখলো। মাথায় তেল দেয়া শেষ হলে শাশুড়ি মা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এলেন। তরকারির ঝোল দিয়ে ভাত মাখতে মাখতে মালিহার উদ্দেশ্যে বললেন, দেখি মা, হা করো তো। মালিহা বিনা বাক্যে মুখ খুলল। আলু দিয়ে গরুর পাতলা ঝোল করা হয়েছে, সাথে সাদা ভাত। শাশুড়ি মা বেশ যত্ন নিয়ে খাবার খাইয়ে দিতে লাগলেন। মালিহা সবটা খেলো। পেটে ক্ষুধা জমেছিল। গতকাল থেকে তার পেট পুড়ে খাওয়া হয়নি। দুশ্চিন্তা, ভয়, অস্বস্তি আরো কাবু করে ফেলেছিল মেয়েটিকে। খাবার খাওয়ানোর 5 মিনিট পরে দুটো ওষুধ খাওয়ানো হলো মালিহাকে। ততক্ষণে দেয়াল ঘড়ির দিকে মালিহার নজর পড়ল। ঘড়িতে তখন সময় 9টা বেজে 45 মিনিট। বেশ অনেকটা সময় ব্যয় করেছে এই মানুষগুলো তার পেছনে। রিপ্তি এটো থালা বাসন গুছিয়ে শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলল, আম্মা, আমি বাবুকে খাইয়ে দিয়ে আসি, না হলে না খেয়ে ঘুমিয়ে পড়বে। শাশুড়ি মা প্রতি উত্তরে বললেন, আচ্ছা যাও। অল্প সময়ের মধ্যে সামান্য হলেও একটু দুর্বলতা জেগেছে শাশুড়ি মায়ের জন্য মালিহার। নারী মন সবসময় একটু আদর ভালোবাসার কাঙাল। নিজের মা যখন দূরে ঠেলে ফেলে দিয়েছে, সেখানে শাশুড়ি মায়ের এমন কোমল আচরণ মালিহার কাছে অপ্রত্যাশিতই বটে। কৃতজ্ঞতায় দৃষ্টি নুয়ে আসে মেয়েটির। হঠাৎ এক অদ্ভুত আবদার করে উঠে বলে, আজকে আমার পাশে থাকবে মা? মা শব্দটি উচ্চারণ করতেই কণ্ঠনালী কেঁপে ওঠে মালিহার। সে জানে এমন কিছু বলা ঠিক হয়নি, কিন্তু এমতা অবস্থায় কিছুতেই সে জাওয়াদের সম্মুখীন হতে পারবে না। ওই মানুষটাকে দেখলেই তার ঘৃণায় শরীর কাঁপতে থাকে। হয়তো আগের মতো হলে শক্ত কিছু দিয়ে পিটিয়ে মেরেই ফেলত। মালিহার মাথায় হাত বুলিয়ে দেন। ঝনঝন শব্দ হয় হাতের চুড়িগুলোতে। মুখে সবসময় মৃদু হাসি লেপতে থাকে ভদ্র মহিলার। শুধালেন, মায়ের কথা মনে পড়ছে? জমে থাকে আবেগ, অশ্রু হয়ে ঝরঝরিয়ে ঝরে পড়ে মালিহার। ঠোঁট চেপে কান্না আটকাতে চাইলেও ব্যর্থ হয় মেয়েটি। মাঝে মধ্যে চোখের পানিও বড্ড অবাধ্য হয়ে পড়ে। মালিকের মন মর্জি বোঝে না। মায়ের কথা খুব মনে পড়ে মালিহার। পৃথিবীর একমাত্র আপন ব্যক্তিই হন মা, যিনি কোনো রকম স্বার্থ ছাড়াই সন্তানের জন্য জান প্রাণ বিলিয়ে দিতেও কার্পণ্য করেন না। 9টা মাস কষ্টের উপর কষ্ট সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখান। পেট থেকে বুকে নিতে একজন মায়ের যে কষ্ট সহ্য করতে হয়, তা যদি কোনো সন্তান আগে বুঝতে পারত, তাহলে হয়তো পৃথিবীতে ওল্ড কেয়ার নামের কোনো আবাসন তৈরি হতো না। মা হওয়ার কষ্ট মালিহা অনুভব করেনি সদ্য, কিন্তু মায়ের ভালোবাসা সে অস্বীকার করতে পারে না। কতটা যত্ন নিয়ে মায়া বেগম তাকে বড় করে তুলেছেন, সেই দিনগুলো তো ভুলবার নয়। মেয়েটির চোখ থেকে নীরব অশ্রু বর্ষিত হয়। শাশুড়ি মা আর কোনো প্রশ্ন করেন না, বলেন, তোমার শ্বশুরের রাতের খাবারটা দিয়ে আসি। আমি দেখিয়ে না দিলে ঠিকমতো ওষুধগুলো খেতে পারে না মানুষটা। মাঝে মাঝে ভাবি, আমি না থাকলে কি হবে মানুষটা। তুমি বিশ্রাম করো, আমি ওদিকটাই গুছিয়ে আসছি। ভয় পেও না, ততক্ষণে যাওয়ার থাকবে তোমার কাছে। মালিহার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, জাওয়াদের ছাওয়াটিও যেন এই রুমে না আসে। তাকে আমার সহ্য হয় না, ঘৃণা হয়। বলা হয় না সে কথা, মুখের কথা মনের মধ্যেই চেপে রাখতে হয় মেয়েটির। শাশুড়ি মা উঠে পড়েন। ঝলমলে আলো নিভিয়ে মৃদু আলো লাইট জ্বালিয়ে দিয়ে যান। শাশুড়ি মা চলে যেতেই খোলা জানালায় চোখ যায় মালিহার। জানালার গ্রিল গলিয়ে চাঁদের আলো এসে পড়েছে। হাওয়ার তালে পর্দাগুলো চঞ্চল কিশোরীর ন্যায় দুলতে লাগছে। মালিহা সেদিকে মনোযোগ দেয়। রোমে পরিচিত ঘ্রাণের উপস্থিতিতেও নজর সরায় না। সে এক ধ্যানে রাতের আকাশ দেখতে ব্যস্ত। চেয়ারটা নিয়ে বিছানার কাছাকাছি এসে বসে জাওয়াদ। শুধায়, শরীর এখন কেমন লাগছে? মালিহার জবাব দিতে ইচ্ছে করে না, কিন্তু কথা না বললে হয়তো মানুষরা আরো কিছু বলার সুযোগ পাবে। সেজন্যই মালিহা ছোট্ট করে জবাব দেয়, ভালো। পিনপতন নীরবতা চলে অনেকটা সময় ধরে। ইতস্তত করে জাওয়াদ বলে, দেখো মালিহা, আমি জানি আমার উপস্থিতি তুমি একদমই সহ্য করতে পারছো না। দোষ করেছি, এখন শুধরাতে তো আমাকেই হবে। তুমি হয়তো জানো না আমাদের কর্মজীবন ঠিক কতটা কঠিন হয়। যতক্ষণ ব্যাটালিয়নে থাকি ততক্ষণ নিজেকে যন্ত্র ছাড়া আর কিছুই মনে হয় না। বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেনিংয়ে আমাদের তৈরি করে ফেলে ইস্পাতে। এমনকি সেক্স দমিয়ে রাখার জন্য আমাদের শরীরে বিশেষ ইনজেকশন পুশ করা হয়। বুঝতেই পারছো আমাদের জীবন ঠিক কতটা নিয়মতান্ত্রিক। তোমাকে একটা রাত কেন 10টা রাত সময় দিতেও আমার
আপত্তি ছিল না। সেদিন রাতে আমি আমার মধ্যে ছিলাম না, একেবারেই না। সারা দিন ব্যাপী বিয়ের ব্যস্ততা, তোমাদের বাড়ি থেকে ফিরে বন্ধুর শোকবার্তায় আমি আরো চিন্তিত হয়ে পড়েছিলাম। ছাত্র জীবনে আমার এই বন্ধু আমাকে কত সাহায্য করেছে বলে শেষ করা যাবে না। ক্যাডেট কলেজের ছাত্রাবাস থেকেই বিভিন্ন বিপদ আপদে ছায়ার মতো থেকেছে ও। আমারই বিয়ে খেতে এসে এমন বিপদে ওর বউ বাচ্চা যে একসময় আমার নিজেরই দোষী মনে হচ্ছিল। ওর ছেলের অবস্থা ভালো ছিল না। আমি দ্রুত ছুটে যাই হসপিটালে। সারাদিনের ক্লান্তি, রক্তদানে আমার শরীর দুর্বল হয়ে পড়েছিল। ওর ছেলের কন্ডিশন ভালো হতে আমি চলে আসি বাড়িতে। ততক্ষণে রাতের শেষ প্রহর চলে। বাড়িতে এসে তোমার কাঠখোট্টা কথায় আমার মস্তিষ্ক বিষিয়ে ওঠে। না চাইতেও তোমার সাথে অশালীন আচরণ করে ফেলি। চৈতন্য ফিরে আসতেই এতটা আপসেট হয়ে পড়ি যে তোমার সামনে দাঁড়ানোর সাহসটুকুও আমি হারিয়ে ফেলি। আমি বুঝে উঠতে পারি না আমার ঠিক সে অবস্থায় কি করণীয়। সব ছেড়ে তুমি যে আমার ভরসাতেই এ বাড়িতে এসেছো সেটা আমি বেমালুম ভুলে বসেছিলাম। দুনিয়ার সবচেয়ে বাজে অভিজ্ঞতা সবচেয়ে কাছের মানুষটা দ্বারাই হয়েছে। আমার দোষ আমি স্বীকার করছি এবং বাকি জীবন তোমার রাগ জিদ সবটা সহ্য করার প্রতিজ্ঞাও করছি। কিন্তু প্লিজ ভুল বুঝে দূরে সরে যেও না। জাওয়াদের কণ্ঠস্বরে আকুলতা। মালিহা তখনও কঠিন শক্ত কণ্ঠে বলে উঠল, ধরুন কোনো এক ধর্ষক আটক হয়েছে, আপনি দেশের একজন আইন শৃঙ্খলা বাহিনীর একজন হয়ে কি শাস্তি নির্ধারণ করবেন? জাওয়াদ বোকা ছেলে নয়। মালিহার কথার তেজ তার ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে দিল। মুষড়ে পড়ে ছেলেটি। জবাব আসে না মুখ থেকে। মালিহা আবারও বলে, আচ্ছা বাইরের কথা বাদ দিলাম, আপনার বোনের সাথে যদি তার হাজবেন্ড এমন করতো, এমত অবস্থায় আপনি কি করতেন? বোনকে সব ভুলে ভালোবাসতে বলতে পারতেন? ইসলাম যেখানে স্ত্রীর অনুমতি ছাড়া তার গায়ে স্পর্শ করতে কঠোরভাবে নিষেধ করেছেন, সেখানে আপনি সম্পূর্ণ হিংস্র রূপে নিজের লালসা মিটিয়েছেন। এই আপনার নিয়মতান্ত্রিক জীবনের উদাহরণ। হ্যাঁ, ভুল আমিও করেছি। সেই রাতে কঠোরভাবে কথা বলা উচিত হয়নি। এই জন্য আপনিও আমাকে কটা কঠিন কথা বলে দিতেন, কিংবা রাগ করে বেরিয়ে যেতে পারতেন। কিন্তু আপনি কি করলেন? নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে বৈধভাবে ধর্ষণ করলেন। মুখের মিষ্টি কথাই বুঝি এর ক্ষমা হয়? আমি তো শেষ হয়ে গিয়েছি। আমার আর কি রইল? নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আবার এখানেই ফিরে আসতে হলো, যেখানে কিনা চরম বাজেভাবে হেনস্থা হতে হয়েছে আমাকে। আমি তো সেদিনই মরে গিয়েছি। মরা মানুষের আবার আবেগ অনুভূতি বলে কিছু হয় মিস্টার জাওয়াদ? মালিহার একটি বাক্য তীরের ফলা হয়ে বুকে বিচ্ছে জাওয়াদের। সে শপথ করেছিল অন্যায় আচরণ করবে না, অথচ একটি মেয়ের মন সে ঠিক কতটা নিচে অবস্থান করছে, তাও মেয়েটি কিনা তার বিবাহিত স্ত্রী। অনুতপ্তই আকাশ ছুঁই ছুঁই তখন, কিন্তু মুখ ফুরিয়ে আর একটি বাক্য উচ্চারণ করতে সাহস হয় না শক্তপোক্ত দেখি জাওয়াদের। জাওয়াদ মালিহার কাছাকাছি থাকতে চায়, কিন্তু মালিহা কৌশলে এড়িয়ে চলে তাকে। জাওয়াদের বুঝতে অসুবিধে হয় না, কিন্তু সে নির্বিকারভাবে তার চেষ্টা চালিয়ে যায়। শ্বশুরবাড়িতে মালিহার নতুন করে ফিরে আসার একটি সপ্তাহ শেষ হয়েছে। 3 দিন আগে জাওয়াদ দুটো শপিং ব্যাগ এনে মালিহার হাতে দিল। মালিহা নিয়েছিল ঠিকই, কিন্তু একবার ব্যাগ দুটো খুলে দেখার প্রয়োজন মনে করেনি। তার জন্য আলমারির বরাদ্দ অংশে টুক করে রেখে দিয়েছিল। যাওয়া দেখেও চুপ ছিল। সে প্রতিজ্ঞা করেছে এই মেয়েটির উপর সে কোনোভাবেই রাগ করবে না, আর না উঁচুস্বরে কথা বলবে, তা সে যতই অপছন্দের কাজ করুক। মালিহা এবং জাওয়াদ দুজনই বুদ্ধিমান নরনারী। তাদের মধ্যকার ঝামেলা বনিবনা না হওয়ার বিষয়টি সম্পূর্ণ গোপন করে যাচ্ছে পরিবারের সকলের থেকে। জাওয়াদের ছুটি প্রায় শেষের দিকে, আর মাত্র 2 দিন থাকতে পারবে বাড়িতে। এরপরই আবার ফিরে যেতে হবে কর্মস্থলে। নারীদের যেমন নিজ জন্মস্থান চেনা রুম ব্যালকনি ফেলে অজানা স্থানে এসে মানিয়ে নিতে হয়, ঠিক তেমনি পুরুষ মানুষের জীবনেও কর্মস্থল নামক নিয়মতান্ত্রিক স্থানে মানিয়ে চলতে হয়। নারীরা খুব সহজেই অভিমান উগরে বলে দিতে পারে নারীর কখনো আপন নিবাস হয় না, নিজ বাড়ি বলে কিছু হয় না। অনুরূপভাবে পুরুষের নিজ বাড়ি থাকা সত্ত্বেও সেখানে
আয়েশ করে থাকার সুযোগ হয় না, থাকতে হয় দুদিনের অতিথির মতো। দুঃখ কষ্ট নারী পুরুষ উভয়ের জীবনেই আছে। পুরুষ মাত্রই সে সুখী একথা যেমন চিরসত্য হিসাবে বিবেচনা করা যাবে না, তেমনি প্রত্যেকটি নারী মানেই অবলা অসহায় এমনটাও ভাবা ঠিক নয়। বাস্তবতা পরিবেশ প্রকৃতি বিবেচনা করে জীবনযাপন সহজ কঠিন হয়ে থাকে। কোথাও নারী নির্যাতিত, আবার কোথাও পুরুষ। এই নশ্বর পৃথিবীতে টিকে থাকতে হলে নারী পুরুষ উভয়েরই লড়াই করে যেতে হয় প্রতিনিয়ত। এটা যেন এই পৃথিবীর অঘোষিত নিয়ম। সময়টা শেষ বিকেল, আর একটু পরেই আবির রঙা সূর্য অস্ত যাবে। গোধূলির রঙে রঙিন হবে প্রকৃতি। মালিহা এ বাড়িতে বেশ মানিয়ে নিয়েছে। ব্যালকনিতে শুকোতে দেয়া কাপড়গুলো গুছিয়ে রাখছে ওয়ার্ড্রবে। রিপ্তি টব সহ দুটো গোলাপের চারা দিয়েছিল, মালিহা ব্যালকনির এক কোণায় রেখে দিয়েছে। মাঝে মধ্যে পানি দেয়। শুকনো কাপড় আনার সময় গোলাপ গাছগুলোই চোখ যায় মালিহার। কাপড় গুছিয়ে পানি নিয়ে আসে গাছে দেওয়ার জন্য। পানির অভাবে মাটির শুকনো খড়খড়ে হয়ে গিয়েছে, নেতিয়ে পড়েছে গাছের পাতাগুলো। মালিহা আনমনে ভাবে তার আর জাওয়াদের সম্পর্কটাও ঠিক পানিবিহীন গাছের নুয়ে পড়া পাতার মতো। গাছে যেমন দীর্ঘদিন পানি না দিলে একসময় জীবিত থেকে মৃত হতে সময় লাগে না, তেমনি তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও কেমন ক্ষয় হতে হতে একসময় নিঃশেষ হয়ে যাবে। বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মালিহার। সে তো এমন বিষাদ বিষণ্ণ সম্পর্ক চায়নি। স্বামীকে ভালোবাসবে, তার ভালোবাসার রঙে নিজেকে রাঙাবে বলেই তো কত প্রেম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। অশ্রুরা বাঁধ ভেঙে গড়িয়ে পড়তে যায়। সন্তর্পণে ওনার কোণ দিয়ে মুছে নেয় মেয়েটি। সে নিজের আবেগ অনুভূতি এ পৃথিবীবাসীকে জানাতে চায় না। নিঃশব্দে মালিহার পাশে গিয়ে দাঁড়ায় জাওয়াদ। শেষ বিকেলের এক ফালি তেজহীন রোদ মালিহার চোখে মুখে আশ্রে পড়ে। স্বর্ণের মতো জলজল করে ওঠে মুখশ্রী। জাওয়াদ সে শুভ্র বর্ণের 21 বর্ষীয়া মানবীর দিকে তাকিয়ে থাকে মুগ্ধ দৃষ্টিতে। মেয়েটির দারুণ সুন্দর, এই কথা অমান্য করতে পারে না জাওয়াদ। নিজের পাশে জাওয়াদের উপস্থিতিতেও নীরব নির্লিপ্ত থাকে মালিহা। স্থান ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতে জাওয়াদ পেছন দিকে মালিহার হাত টেনে ধরে। সর্বাঙ্গ কেঁপে ওঠে মালিহার। এতদিন একরমে অবস্থান করলেও দূরত্ব ছিল আকাশসম। জাওয়াদ তার কখনো স্পর্শ করেনি, আজ হঠাৎ জাওয়াদের স্পর্শে শিহরণ জাগে শরীরে। মালিহা চলন থামিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। জাওয়াদ ইতস্তত করে বলে ওঠে, আমার একটি কথা রাখবে মালিহা? জাওয়াদের কণ্ঠে আকুলতা। মালিহা শক্ত হতে গিয়েও পারে না, কিন্তু নিজ থেকে একটি শব্দ উচ্চারণ করে না। মালিহার নীরবতায় হতাশ হয় জাওয়াদ, কিন্তু হাল ছাড়ে না। পুনরায় বলে, আর 2 দিন তোমাকে জ্বালাবো, এরপর তো চলেই যাচ্ছি। এছাড়াও আমার মিশনে যাওয়ার সুযোগ হয়েছে। কবে ফিরবো সঠিক বলতে পারি না। আজকের সন্ধ্যাটা যদি আমার সাথে কাটাতে বলি, খুব কি অন্যায় করে ফেলবো? মালিহার সাথে সাথে উত্তর দেয় না, সময় নিয়ে ভাবে। এই বাড়িতে তাকে আজীবন থাকার জন্যই পাঠানো হয়েছে। বিসর্জন দিতে হয়েছে ছোট থেকে বড় হওয়া আত্মসম্মান। আজ হোক কাল হোক এই জাওয়াতকে নিয়েই তাকে থাকতে হবে। যতই সে ঘৃণার পাত্র হোক, তাদেরও সংসার হবে, হয়তো অন্যদের মতো ভালোবাসায় মোড়ানো নয়। নিজেকে ধাতস্থ করে মালিহা জবাব দেয়, আচ্ছা। জাওয়াদের সুশ্রী মুখশ্রীতে হাসি ফুটে ওঠে। বিস্তৃত হয় সে হাসি, ফলে সুন্দর মুখখানার ডান গালে খানিকটা দেবে যায়। মালিহার চোখ যায় সেদিকে। ছেলেটির বাহ্যিক সৌন্দর্য যে কোনো নারীকে মুগ্ধ করতে বাধ্য, কিন্তু মনটা যে কুলসতায় ভরা। চোখ সরিয়ে নেয় মালিহা। ততক্ষণে হাতের বাঁধন শিথিল হয়। মালিহা ছাড়া পেয়ে ব্যালকনিতে ছাড়ে। মাগরিবের পরে মালিহাকে নিয়ে বেরোয় জাওয়াদ। মালিহা ভয়ে জুবুথুবু হয়ে থাকে। জাওয়াদকে তার কেমন যেন লাগে, ঠিক ভরসা করে উঠতে পারে না। বাতাসের তীব্র ঝাপটা এসে মালিহাকে ছুঁয়ে যায়। স্পিডে বাইক চলতে থাকে। রাস্তায় মোড় বাদলেই ঢুলতে থাকে মালিহা। বাইকে চড়ার অভ্যাস তার একদমই নেই, ফলে পড়ে যাওয়ার ভয় তো রয়েছেই। রাস্তার এক কোণায় বাইক দাঁড় করায় জাওয়াদ। হেলমেট খুলে পেছন ঘুরে বলে, আমার কাঁধটা ধরে বসো প্লিজ, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মালিহা ইতস্তত করে জাওয়াদের কাঁধে নিজের হাত রাখে। জাওয়াদ পুনরায় বাইক স্টার্ট দেয়। সাই সাই করে বাইক চলতে থাকে। মালিহা চেপে ধরে থাকে জাওয়াদের কাঁধ। জাওয়াদ মুস্কি হাসে। মেয়েটি বড়ই ভীতু। সুন্দর মেয়েরা কেন যেন একটু বেশি ভীতু হয়। আজকাল রেস্টুরেন্ট মালিকেরা বেশ ব্যবসা খুলে নিয়েছে।
নদী কিংবা হাওড়ের পাশ ঘেঁষে রেস্টুরেন্ট দেখা যায় অহরহ। নদীর নির্মল বিশুদ্ধ বাতাসের লোভে সেসব রেস্টুরেন্টে ভিড় হয় বেশি, জমজমাট পরিবেশ, কিন্তু একটু লাভ করতে গিয়ে আদতে ক্ষতিটা হয় নদীরই, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় নদীর তীরে বসবাসরত জনগোষ্ঠীর। রেস্টুরেন্টের নোংরাগুলো তো সব নদীতেই যায়, এতে নদীর পানি হয় নোংরা, মাছও থাকে না। একসময় খরস্রোতা নদী রূপান্তরিত হয় মরা নদীতে। সেই রকমই একটা রেস্টুরেন্টে আসে জাওয়াত মালিহাকে নিয়ে। রুপটপের কর্নারে একটা বেতার ডেকোরেশন করা চেয়ারে জাওয়াত বসে এগিয়ে দেয় আরেকটি চেয়ার মালিহার দিকে। ফুরফুরে বাতাস বইতে থাকে। জুনের প্রচন্ড গরমে এ বাতাস বড়ই স্বস্তির। মেনু কার্ড নিয়ে ওয়েটার আসে, জাওয়াত মালিহার দিকে বাড়িয়ে দেয় মেনু কার্ড। মালিহা কিছুই খেতে চায় না। জাওয়াত নিজের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করে। খাবার আসতেই সময় লাগবে। মালিহা আশপাশ দেখতে থাকে আর জাওয়াত মিষ্টি রঙা হিজাবে আবৃত মালিহাকে দেখতে থাকে। জাওয়াত কালো প্যান্টের সাথে সাদা শার্ট পরে এসেছে, শুভ্র লোমশ হাতে কালো রঙের ঘড়ি, শার্টের কলারে রোদ চশমা গুজে রাখা। অদূরে বসা দুটো মেয়ের নজর তার দিকেই। মালিহা, হঠাৎ আদুরে স্বরে ডেকে ওঠে জাওয়াত। মালিহা তাকায় সেদিকে। পকেট থেকে একটা নীল রঙের ছোট্ট বক্স বের করে জাওয়াত, ফের বলে, হাতটা দেখি। বিনা বাক্য ব্যয় হাত বাড়িয়ে দেয় মালিহা। জনসম্মুখে কোন রকম ঝামেলা চায় না সে। দেখা যাবে হাত দিতে না চাইলে জোড়াজোড়ি শুরু করে দেবে লোকটা। জাওয়াত সিম্পল ডিজাইনের চকচকে সাদা পাথরের একটি আংটি পরিয়ে দেয় মালিহার হাতে, পরক্ষণে বলে, পছন্দ না হলেও খুলো না প্লিজ। দফায় দফায় লোকটা শুধু রিকোয়েস্ট করে যাচ্ছে মালিহাকে। বিস্মিত হয় মেয়েটি। লোকটা তাকে হীরের আংটি দিয়ে ভোলাতে চাইছে নাকি? মেজাজ গরম হতে চেয়েও হয় না। নিজেকে শান্ত রাখে মালিহা। খাবার শেষ করে মালিহাকে নিয়ে বেরিয়ে পড়ে জাওয়াত। বাইকে উঠে বসে মালিহা। এবার আর ভুল হয় না মালিহার। বাইক স্টার্ট দেওয়ার আগেই জাওয়াতের কাঁধ আঁকড়ে ধরে। এখানকার কিছুই চেনা নেই মালিহার। বাইক থামে অচেনা এক জায়গায়। বেশ বড় এরিয়া নিয়ে দালান কোঠা নির্মিত, চারপাশে ইটের দেয়ালে ঘেরা। বড় বড় আম গাছ ঘিরে রেখেছে রাস্তাটা। মালিহার ভয় হয়। একে তো রাত, তার উপর অচেনা অজানা স্থান। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে মেয়েটির। আঁকড়ে ধরে জাওয়াতের হাত, ঢোক গেলে শোধায়, কোথায় যাচ্ছি আমরা? জাওয়াত হাসে। অন্ধকারে সে হাসি মালিহার চোখে ধরা দেয় না। জাওয়াত বলে, সারপ্রাইজ। মেইন গেটের কাছাকাছি আসতেই দারোয়ান দরজা খুলে দেয়। জাওয়াদের সাথে হাসি মুখে কথাও বললেন। তাদের নিয়ে ভেতরে ঢুকলেন। মালিহা শুধু চেয়ে চেয়ে দেখছে। জাওয়াদ এবং দারোয়ানের কথোপকথনের ধরনে বেশ বোঝা যাচ্ছে তারা পূর্ব পরিচিত। অন্ধকার হাওয়ায় গেটের সামনে লাগানো বড়সড় নেমপ্লেট চোখে পড়েনি মালিহার। মনের মধ্যে কৌতূহল জেগেছে ভীষণ। তিন দিক দালানে ঘেরা। একপাশে বড় উঠানের মতো ছোট মাঠ, মাটির বুকে সবুজ গালিচার মতো সবুজ ঘাস বিছিয়ে আছে। হাঁটার সময় মালিহার পায়ে নরম ঘাসের ছোঁয়া লাগছে। খাবারের সুন্দর ঘ্রাণ মালিহার নাকে ভেসে এলো। রান্নার আয়োজন চলছে রান্নাঘরে। জাওয়াত মালিহাকে নিয়ে অফিস কক্ষে গেল। ফ্যাকাশে রঙের শাড়ি পরিহিত মধ্যবয়স্ক নারী